শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা এর অন্যতম বৃহৎ ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনার টপিক এন্টারপ্রেনার ফর আইটি বিজনেসের এই টপিকটিতে সংযুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের আজকের ওয়েবিনারের টপিকসটি। আজকে ওয়েবিনার এন্টারপ্রেনার ফর আইটি বিজনেস, মূলত আমরা উদ্যোক্তা যারা হয়েছেন তাদেরকে নিয়েই আমরা আজকের এই সেশনটি আয়োজন করেছি। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আজকের সেশনে আমাদের আমরা গেস্ট হিসেবে পেয়েছি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের আমাদেরই ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দুজন শিক্ষার্থী, যারা নিজেরা একটা ফার্ম দিয়েছেন এবং পাশাপাশি আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত লেকচারার এমডি রিয়াজ মাহমুদ স্যার আমাদের সাথেও আছেন, এবং আমাদের সবচেয়ে বড় আকর্ষণ যিনি আমাদের বেসিসের ডিরেক্টর, উনি আমাদের সাথে একটু পরেই যোগদান করবেন। উনি সাময়িক ব্যস্ততার জন্য আমাদের সাথে অনুষ্ঠানের শুরুতে যোগদান করতে পারেননি, আমরা সেজন্য দুঃখিত আপনাদের কাছে। তাহলে আমরা আপনাদের সামনে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দেব এখনই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখন এমডি রিয়াজ মাহমুদ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসসি, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা। এছাড়া তার আরো একটি পরিচয় আছেন, তিনি সিও অ্যান্ড ফাউন্ডার অ্যাট অ্যাপিস্টিক অ্যান্ড অলসো শপিস্টিক। স্বাগত জানাচ্ছি রিয়াজ মাহমুদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবং আমাদের সাথে আছে আমাদের এই স্টুডেন্ট, আমাদের ডিপার্টমেন্টের অষ্টম সেমিস্টারে, সপ্তম সেমিস্টার পাশ করে অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত আছে রবিউজ্জামান নিলয়, সিও এট জামানটেক বিডি, স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ সিএসসি, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা। নিলয়, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ডিপার্টমেন্টাল ওয়েবিনারে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত আছে আরো একজন আমাদের স্টুডেন্ট, খালিদ হোসেন, দুঃখিত, ফাউন্ডার অ্যান্ড সিও at Ventiu, a student of Department of CSE, Northern University of Business and Technology খুলনা। খালিদ, তোমাকে স্বাগতম আজকের এই আমাদের সেশনটিতে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 4 জন গেস্ট ছিল তাদের ভিতরে আমরা 3 জনকে ইতিমধ্যে পেয়েছি। আমি একটু আগেই বলেছি যে আমাদের আজকের ওয়েবিনারের প্রধান আলোচক জনাব রাশাদ কবির, ম্যানেজিং ডিরেক্টর ড্রিম 71 বাংলাদেশ লিমিটেড এবং ডিরেক্টর রাসিস, তিনি একটু পরেই আমাদের সাথে যোগদান করবেন। আমি আপনাদের কাছে আগেই বলেছিলাম যে আজকে আমাদের মূল সেশনটি মূলত উদ্যোক্তা ফর আইটি বিজনেস, এন্টারপ্রেনারশিপ ফর আইটি বিজনেস নিয়ে। এখন আমরা ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্টের 2 জন স্টুডেন্ট খালিদ এবং নিলয়, দুজনকে আমরা ইনক্লুড করেছি এই অর্থে যে তারা নিজেরাই স্বাবলম্বী এবং নিজেরা অন্যের আন্ডারে জব না করে অন্যকে জব দেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করেছে ইতিমধ্যে। অবশ্যই একটি সাধুবাদের বিষয়, এবং তাদেরকে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের ডিপার্টমেন্টের অন্য আরেকজন সম্মানিত লেকচারার এমডি রিয়াজ মাহমুদ স্যার, তিনিও এই সফটওয়্যার বিজনেস এবং এন্টারপ্রেনারশিপের সাথে তিনি যুক্ত আছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অধিবেশনে। আমি প্রথমেই নিলয়ের কাছে যেতে চাই। রবিউজ্জামান নিলয়, আজকে আমাদের টপিকস এন্টারপ্রেনারশিপ ফর আইটি বিজনেস। এই টপিকসে তুমি তো বর্তমানে অষ্টম সেমিস্টারের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের লেভেলে এসে সাধারণত দেখা যায় ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টরা পড়ালেখা করে, পাশাপাশি দেখা যাচ্ছে যে তারা অন্য কোনো কাজ করে। বিশেষ করে অন্য কোনো কাজ বলতে আমরা সাধারণত বুঝি যে জবের জন্য প্রিপারেশন নেয়। কিন্তু তুমি জবের জন্য প্রিপারেশন না নিয়ে এই মুহূর্তে তুমি যদিও কিছুদিন আগে বিজনেস শুরু করেছো, তোমার আইটি বিজনেস, এই ভাবনাটা তোমার কিভাবে আসলো? কেন তুমি মানে প্রথাগত একটা নিয়ম ভেঙে
নতুন একটা কিছুকে স্বাগত জানালে, এর পিছনে মূল কারণটা কি, সে বিষয়ে যদি তুমি সবাইকে একটু জানাতে। আচ্ছা, প্রথমত স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমারকে সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি স্যার, জার্মান টেক বিডি শুরু গল্পটা দিয়ে শুরু করি। যখন আমি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে ভর্তি হই, প্রথম বছরটাতে আসলে আমি আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব, তারপরে আমি একটা আইটি ফার্মে জব করব। এটাই ছিল আসলে বেসিক চিন্তা ভাবনা। তারপরে যখন মোটামুটি একটু আশেপাশে খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে জব সেক্টরের কি অবস্থা। আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি, তারপরে যখন স্যার আমাদের ভর্তি পরীক্ষাটা হয়, তখন কিন্তু স্যার আসলে আমাদের কোনো পরিচয় থাকে না যে আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও না, আবার আমরা কি। এখন আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম 4 বছর পরে, তখন আমার যদি ইনস্ট্যান্ট আমি জব পাবো তার কিন্তু কোনো সিওরিটি নাই। তাহলে তখন আমার পরিচয়টা কি হবে, হু এম আই? এইটা চিন্তা করতে করতে স্যার তখন চিন্তা করলাম যে তাহলে আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। তো অনলাইনে স্যার 2017 সালের ডিসেম্বরের 7 তারিখে জার্মান টেক বাংলাদেশ আমি শুরু করি একটা ফেসবুক পেজের মাধ্যমে। এবং সেখানে স্যার আমি যে সার্ভিসগুলো নিয়ে স্টার্ট করি সেটা ছিল স্যার ডিজিটাল মার্কেটিং। আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকে মোটামুটি ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি ঘাটাঘাটি করতে করতে এগুলো সম্পর্কে স্যার টুকটাক একটা ধারণা হয় যে আসলে কিভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর কাজটা করতে হয়। তো সেটা করতে করতেই জার্মান টেক বিডিতে আমি যে সার্ভিসগুলো নিয়ে শুরু করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক এবং ইউটিউবের যে সার্ভিসগুলো প্রোভাইড করা হয়, বেসিক্যালি ইউটিউবে মনিটাইজেশন সার্ভিস নিয়ে আমি অগ্রযাত্রা শুরু হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো আমি স্যার প্রথম কাজ পেয়েছিলাম ফাইবারে। ফাইবারে স্যার আমার প্রথম কাজটা ছিল যে আমি একটা ফেসবুক পেজে 10,000 লাইক প্রোভাইড করব, তার বিনিময়ে তারা আমাকে $30 পেমেন্ট করবে। তো ওইটাই ছিল স্যার আমার লাইফে হচ্ছে ফার্স্ট কাজ মার্কেট প্লেসে। তো যখন স্যার আমি ওই টাকাটা উইথড্র দিতে যাই, দেখা যাচ্ছে যে ফেভার থেকে আমার প্রায় 20% কেটে নেয়। আবার যখন স্যার আমি পাইনিয়ার কার্ডের মাধ্যমে যখন সেটা উইথড্র দিতে যাই, দেখা যাচ্ছে যে সেখান থেকেও আমার একটা পার্সেন্টেজ তারা কেটে নিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমি এত পরিশ্রম করতেছি, ক্লায়েন্টের সাথে ডিল করতেছি, কিন্তু আমার পেমেন্টটা কিন্তু মার্কেট প্লেস এবং যেই গেটওয়েটা পেমেন্ট গেটওয়ে সেখান থেকে কিন্তু আমার মাইনাস হয়ে যাচ্ছে। তো তখন স্যার আমি চিন্তা করলাম যে আসলে আমি মার্কেট প্লেসে কাজ না করে যদি আমি আমার লোকাল মার্কেটে কাজ করি, তাহলে কিন্তু আমার পেমেন্টটা পেতে সুবিধা হবে। তো তখনই আর কি জার্মান টেক বাংলাদেশ শুরু করি এবং আমি আমার লোকাল ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন শুরু করি। ফেসবুকে যে মেসেঞ্জারের মাধ্যমে আমি টার্গেট করি যে আসলে আমার লোকাল মার্কেট প্লেসে কারা ব্যবসা করতেছে। তো তাদেরকে আমি আমার মেসেঞ্জার থেকে আমি তাদেরকে সুন্দরভাবে একটা প্রপোজাল লেটার দিই যে আমি আপনার বিজনেসে এই সার্ভিস দিতে পারবো, তার বিনিময়ে আপনাদের বিজনেসে এই বেনিফিট হবে। তো তারপরে তাদের ভিতর থেকে দেখা যাচ্ছে যে প্রথম অবস্থাতে 10%, 20% এরকম আহ, মানে রিপ্লাই দেয় যে হ্যাঁ আমরা আপনার সার্ভিসটা নিতে চাই। তো এভাবে স্যার সার্ভিস দিতে দিতে আমি শুরু করেছিলাম আসলে স্যার ফার্স্টে অনলাইনে এবং অফিস নেই হচ্ছে খুলনাতে, যেহেতু আমি খুলনা নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট। তো স্যার সেখান থেকেই আমার বেসিক্যালি লোকাল মার্কেট প্লেস আমার ক্লায়েন্টদের সাথে আমার বিজনেসটা স্টার্ট হয়। তারপরে আস্তে আস্তে যখন তাদের আমার সার্ভিস নিয়ে যখন তাদের বিজনেসে মোটামুটি ডেভেলপ হচ্ছে যে না, আগে আমার সেলের পরিমাণ এই ছিল, জার্মান টেক বাংলাদেশ থেকে সার্ভিস নিয়ে এখন আমার সেলের পরিমাণটা এইখানে এসে দাঁড়াইছে। তো সেখান থেকে আর কি দেখা যাচ্ছে যে একটা কমিউনিটি থাকে, যে যারা বিজনেস করে তাদের ভিতরে কমিউনিটি থাকে, দেখা যাচ্ছে একজনের রেফারেন্সের মাধ্যমে আরো 5 জনের কাছ থেকে আমি অর্ডার নিতে পারতেছি। এভাবে স্যার আচ্ছা, খুলনাতে ধন্যবাদ মোটামুটি। নিলয়। আমি তোমার কাছে আবার আসবো তোমার কার্যপ্রণালী এবং তোমার সফটওয়্যার ফার্মের অগ্রগতি, দুঃখিত, সফটওয়্যার ফার্ম না, তোমার জার্মান টেক বিডির এই প্রতিষ্ঠানের অগ্রগতি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরে আসবো। আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি একটু খালিদ হোসেন। আমরা জানি যে খালিদ, তুমি এবং নিলয় দুইজনই ব্যাচমেট, এবং তোমরা দুইজনই দেখা যাচ্ছে যে তোমাদের ব্যাচের দুজনেই এন্টারপ্রেনার কাজ করছো, আইটি আইটি রিলেটেড। এখন সেক্ষেত্রে তোমরা দুইজন কি নিজেরা নিজেদের ভিতরে আলোচনা করে কাজটা শুরু করেছিলে, না নিজেদের ভিতরে কোনো কমিউনিকেশন ছাড়াই তোমরা তোমরা নিজেরাই বা দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করেছো, সে বিষয়ে যদি তুমি কিছু জানাতে। আসলে আমি কাজটা শুরু করছি 2011 সাল থেকে। আসলে আমার
প্রথম দিকে যখন ডিপ্লোমা কমপ্লিট হয়ে যায় তখন আমার জব অথবা একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার ছাড়া কোনো ছিল না। তা আমি ওই সময় থেকেই চিন্তা করি যে কিভাবে শুরু করা যায়, আর্নিংটা কিভাবে স্টার্ট করা যায়, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টটা কিভাবে করা যায়। সেই থেকেই ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক আর হচ্ছে freelancer.com এর মাধ্যমে শুরু। এরপরে আস্তে আস্তে আমি ইন্ডিভিজুয়ালি 5-7 বছর ধরে কাজ করার পরে তারপরে খুলনায় যখন শিফট করছি তখন আমি আসলে একটা কোম্পানি স্টার্ট করা বা বিজনেস স্টার্ট করার প্ল্যান করছিলাম। সেখান থেকে তারপরে নিলয় আমার পরে এসে শুরু করছিল। এখন ও আমার কাছ থেকে অনেক সাজেশন চাইছে, আমি সেই অনুযায়ী ওকে হেল্প করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি তোমার স্টার্টআপটা আগে শুরু করেছিলে, তারপরে নিলয় শুরু করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের দেখা দেখি, যেহেতু তুমি আগে শুরু করেছো তারপরে নিলয়, আমরা চাইবো এইভাবে যেন এই অগ্রগতিটা ধরে রাখুক তোমাদের জুনিয়র যারা আছে, এবং যারা এই সেশনটি দেখছে আমি আশা করছি যে তোমাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তারা তাদের কাজ শুরু করবে। আমি আবার আসবো তোমার কাছে। আমি এমডি রিয়াজ মাহমুদ স্যারের কাছে একটু যেতে চাই। সাধারণত আমরা জানি বা দেখেছি যে যারা জবে আছে, বিশেষ করে টিচিং প্রফেশনে যারা থাকে তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টের ক্লাস, তারপরে এক্সাম, অফিসিয়াল কাজ, এইগুলো নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকে। কিন্তু খুব কম সংখ্যক টিচারকে আমরা দেখেছি যে তারা নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করে। যেমন আপনি যেটা করেছেন, নিজেই দুইটা প্রতিষ্ঠান, একটা সফটওয়্যার ফার্মের জন্য একটা ই কমার্স সাইটে আপনি বিল্ড আপ করেছেন এবং সে দুইটারই দেখভাল করছেন। এখন এই যে আপনি প্রথাগত নিয়মের বিরুদ্ধে, যে ঠিক আমি প্রথাগত নিয়মের বিরুদ্ধে বলছি না, যে একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেছেন। এখন আপনি কি আপনার জবের ক্ষেত্রে, যেমন টিচিং প্রফেশন আছেন, সেই জবটাকে কি এনজয় করেন না, না নতুন কোনো কিছু করতে চাচ্ছেন, সে বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ স্যার আপনাকে। প্রথমত আমি বলি যে যেহেতু আমি লেকচারার হিসেবে সিএসসি ডিপার্টমেন্টে নর্দানে আমি অলরেডি আছি, এবং আমি আমার থেকে যেটা বলতে চাই যে টিচিং প্রফেশনটা আসলে একটা মানে কি বলবো, এটা আসলে একটা প্যাশন। আমার কাছে একটা প্যাশন এই কারণে যে আমি কিন্তু ইচ্ছা করলে এটা ছাড়তে পারবো না। বেসিক্যালি আমার শেখাইতে ভালো লাগে, এই জন্য আসলে টিচিং প্রফেশনটা আমার প্যাশন। কিন্তু আমার এর পাশাপাশি অনেক কিছু করার ইচ্ছা আছে, এই কারণে যে আমি চাই যে আমার মাধ্যমে দেশে যদি কিছু হয় বা দেশের কোনো কিছু যদি আমরা আউটপুট দিতে পারি, ফিডব্যাক দিতে পারি, তার জন্য যতটুকু কাজ করা। প্লাস আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে আমরা কিন্তু প্রত্যেকে নিজের থেকে চেষ্টা করলে অনেক কিছু আমরা করতে পারি। শুধু আমাদের দরকার আসলে চেষ্টা থাকলে আমরা পারি। তা আমি আমার লাইফ ছোট্ট একটা কথা বলি, মানে আমি সফটওয়্যার ফার্মে বা সফটওয়্যার রিলেটেড এই ফিল্ডে আসার অনুপ্রেরণা যাই বলি না কেন, এটা আসলে সূত্রপাত এমনি এমনি আসলে হয়নি। এটার আসলে সূত্রপাতটা এরকম যে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, মানে যাই হোক কথাই হোক, বা তখন হয়তো কিছু বুঝতাম না, এরকম একটা ইচ্ছা ছিল হয়তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। ছোটবেলায় এরকম ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। তা সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা কি, তখন হয়তো বলতাম কম্পিউটার ইঞ্জিনিয়ার, হয়তো কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে হবে বা এরকম রিলেটেড কোনো কিছু। তাই এই স্বপ্ন পূরণ করার জন্য তো আদৌ আমাদের তো সেরকম প্রথম দিকে ওইভাবে আমাদের গাইডলাইন ছিল না। তা যখন আস্তে আস্তে আমরা বড় হলাম এবং ইউনিভার্সিটি লাইফে যখন প্রবেশ করলাম, তখন আমাদেরকে আসলে বেসিক্যালি মনে করতাম যে কম্পিউটার সায়েন্স মানে আসলে হয়তো কম্পিউটার নিয়েই কোনো কিছু, সফটওয়্যার নিয়ে এতটা হয়তো আমরা জানতাম না। তা যখন আমি ফার্স্ট ইয়ারে উঠলাম তখন আমি একদম অনেস্টলি বলতেছি আমি আসলে কোডিং এ খুবই কাঁচা ছিলাম। আমি কিন্তু স্টুডেন্টের সামনে এই কথাটা বলি, আমি কোডিং এ খুবই কাঁচা ছিলাম। এবং আমার মনে আছে যে আমি 1-2 টার্ম ফার্স্ট সেমিস্টারে আমার অবস্থা খুব ভালো ছিল না। রেজাল্ট হয়তো একটু ভালো ছিল, কিন্তু আমি কোডিং দিক থেকে আমার খুব একটা ভালো ছিল না। আমি কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে এটাকে মোটামুটি রিকাপ করার চেষ্টা করছি, এবং যখন দেখলাম যে এই জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং, হ্যাঁ অনেক ইন্টারেস্টিং, এবং আস্তে 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 আমি এই জিনিসটাকে একটু এনজয় করা শুরু করলাম। হ্যাঁ, এনজয় করার পর থেকে লাস্টে দেখা যাচ্ছে যে আমি একটা আমাদের খুলনা বেসিসে একটা কাজ করলাম, একটা বড় একটা জায়গায় একটা কাজ করলাম, আমি নিজে কাজ করলাম, আমার সাথে এক সিনিয়র ভাইও ছিলেন, তিনি এখন কানাডাতে আছেন আর কি। তা সেই পর্যায় থেকে আস্তে আস্তে আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে আমি এত পরিশ্রম করলাম, একটা জিনিস তো বানাই ফেললাম, সেটা তো গতানুগতিক একটা প্রফেশনাল সফটওয়্যার মতোই কাজ করছে। তখন কিন্তু এতটা স্ট্যান্ডার্ড ছিল না, কারণ তখন আমরা ইনিশিয়ালি শুরু করছি। আস্তে আস্তে এই জিনিসটাকে যখন মানে আমরা অবজার্ভ করার চেষ্টা করলাম যে এটা আসলে খুব কঠিন কাজ না, এবং এর পেছনে আসলে সময় এবং প্যাশন এবং একটা ভালো লাগা জিনিসটা থাকা লাগবে, এটা থাকলে মানুষ পারবে।
তখন থেকে ইন্সপিরেশনটা আমার ভিতরে কাজ করলো যে ঠিক আছে, আমি তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখনই অনেক কিছু শিখতেছি এবং প্লাস ইমপ্লিমেন্টেশন ফেজে যাচ্ছি, তাহলে এটা হয়তো আমি ভবিষ্যতে এই নিয়ে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। তখন থেকে হয়তো আমার এই বিষয়ে একটু বেশি অ্যাট্রাকশনটা আমি ফিল করলাম। আর তখন ইউনিভার্সিটি লাইফ থেকে আমি বেশিরভাগই চেষ্টা করতাম যে আমি এই সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করবো। আর এইটা ফোকাস করলে যেটা হয়, আমরা জানি যে আসলে সিএসসি ফিল্ড এমন একটা ফিল্ড, তার যদি একটু প্র্যাকটিক্যাল নলেজ থাকে তাহলে আসলে তার কিন্তু আসলে বসে থাকা লাগে না, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং আমি স্টুডেন্টকে সবসময় প্রায়োরিটি দিই যে তোমরা কিছু না শিখে বের হয়ে না। যেমন আমি ওদেরকে একটা এক্সাম্পল সবসময় দিই যে ডাক্তার একটা এমবিবিএস, এখন সে যদি একটা প্রেসক্রিপশন না লিখতে পারে তাহলে কিন্তু আমরা তাদেরকে ডাক্তার বলি না। তাহলে তুমি সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যদি 2 লাইনের কোড না লিখতে পারো তাহলে তুমি কেন সিএসসি ইঞ্জিনিয়ার হবে আমাকে বলো। কিন্তু আসলে আমাদের সিএসসি ফিল্ডটা এত মানে ডোমেইনটা এত বেশি যে আমরা অনেক সেক্টরে যাইতে পারি, পদার্পণ করতে পারি, যার কারণে হয়তো আমরা এক একটা ফিল্ড চুজ করতে পারি। তবে আমি বলবো যে বেসিক্যালি অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট হিসেবে অ্যাটলিস্ট কিছু জানা, বেসিক কোডিংটা জানা, বেসিক প্রোগ্রামিংটা জানা, এটা জানলে আমাদের সবার জন্য উপকার। আর স্যার আপনি যেটা বললেন যে আসলে প্রতিষ্ঠানটা আসলে কিভাবে আমি শুরু করলাম, তা প্রথম যখন এই কাজটা শুরু করার পরে আমি হচ্ছে বেসিক্যালি আমি অন্যান্য মার্কেট প্লেসে, যেগুলো একটু আগে নিলয় আমাদের এবং খালিদ বললো, এইসব মার্কেট প্লেস সম্পর্কে আমার মোটামুটি ভালো আইডিয়া আছে। আমি হয়তো সেসব মার্কেট প্লেস থেকেও কিছু জবের অফার পাইছি আপনার পার্মানেন্টলি বেসিসে বা আওয়ারলি বেসিসে, সেগুলো আমার পক্ষে করা সম্ভব হয়নি। আমি হয়তো কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো কাজ নেওয়া হয়েছে, ফর এক্সাম্পল ইউকে থেকে কাজ পাইছি, আমরা ইউএসএ থেকে কাজ পাইছি, মানে আমি নিজে পাইছি। তখন অবশ্য আমাদের অ্যাপিস্টিক ওইভাবে আমরা স্টার্ট আপ দিইনি, মানে আমি দেওয়ার মতো ওই পরিস্থিতিতে ছিলাম না। তখন আমি কি করলাম, আমাদের কয়েকজন ফ্রেন্ড ছিল আহ, ঢাকাতে থাকে এবং আমাদের কয়েকজন জুনিয়র ছিল, তাদের সাথে আমি টিম আপ করে মোটামুটি একটা আমাদের ইন্টারনাল টিম নিয়ে তাদের দিয়ে আমি কাজগুলো স্টার্ট করতে শুরু করলাম। করতে করতে এক সময় আমাদের এক সিনিয়র ভাইয়ের সাথেও একটু যোগাযোগ ছিল। পরে আমি চিন্তা করলাম যে আসলে আসলে এই কাজগুলোকে রিমোটলি অর্গানাইজ করা একটু টাফ। আর তখন আমি কিন্তু নর্দানে জয়েন করছি প্রথম প্রথম। ঠিক তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এই কাজগুলো যেহেতু আমাদের একটা ফ্লো আসতেছে এবং আমাদের এটা একটা শখ ছিল ছোটবেলা থেকে এবং একটা প্যাশন, ওয়ান কাইন্ড অফ এটাও একটা প্যাশন যে আমি সফটওয়্যার ফার্ম দিব, এখানে আমি অনেক ভালো ভালো সফটওয়্যার ডেভেলপ করব, অনেক টেকনোলজি নিয়ে কাজ করবো, এরকম আমার ইচ্ছা আছে। সেই পরিপ্রেক্ষিতে আমি একটা রিস্ক নিয়ে, ওয়ান কাইন্ড অফ এটা বলা যায় রিস্ক, আসলে রিস্ক না নিলে আসলে লাইফে কিচ্ছু করা যায় না, এটা একদম বাস্তব কথা। আসলে আমরা শুধু পড়ি, কিন্তু এটার মর্মার্থ তখনই বুঝি যে আসলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে। আসলে ইমপ্লিমেন্ট না করলে আসলে কিছু বোঝা যায় না। আসলে অনেক কষ্টের ভিতর দিয়ে আসলে এই পর্যায়ে আসছি এখনো পর্যন্ত, আল্লাহর রহমতে 8 মাস রানিং আমার অ্যাপিস্টিক, 8 মাসের আচ্ছা, বেশি আরেকটা হয়ে বিষয় আমি জানতে চাই, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি যে এই অ্যাপিস্টিক এবং শপিস্টিক দুইটা প্রতিষ্ঠান এবং প্যারালালি আরো একটা কাজ মানে ইউনিভার্সিটির সাথে টিচিং প্রফেশনে আছেন, তিনটা কাজ, এই তিনটা কাজকে আপনি কিভাবে একসাথে প্যারালালি কিভাবে মেনটেন করছেন? আচ্ছা, আমি একটা সত্যি কথা বলি, আমি খুব কম ঘুমাই, এটা সবাই জানে, আমি খুবই কম ঘুমাই। আহ, আমি হচ্ছে সারাদিনই মোটামুটি আমি ইউনিভার্সিটির জন্য যতটুকু সময় বাজেট থাকে আমি ওই সময়টুকু ডেডিকেটলি দেওয়ার চেষ্টা করি। আর আমরা জানি যে টিচিং প্রফেশনে থাকলে আসলে আমরা অনেক কিছু চিন্তা করার সুযোগ আছে, কারণ আসলে টিচিংটা এরকম যে আসলে ইনোভেটিভ একটা চিন্তা ভাবনা। আমি যদি একজন একটা কোর্সে ল্যাবও নিই, তাও কিন্তু আমি তাদেরকে আমার প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সম্পর্কে, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে কোন ধরনের কাজ হয় সেসব বিষয় নিয়ে কিন্তু তাদের সাথে আমি ডিসকাস করি। তো এটা তখন ভালো লাগে, কারণ আমার কিন্তু ওই জিনিসটা তখন থিঙ্কিং এর পরে থাকে এবং তাদের কাছ থেকে আমি বলি যে তোমরা এই প্রজেক্টটা এইভাবে এইভাবে করো, এরকম এরকম বলি আর কি। আপনি যেটা বললেন সময়ের ব্যাপার, সময়টা আসলে কি আমি ইউনিভার্সিটির টাইমটা ইউনিভার্সিটি টাইমে দিয়ে থাকি। দেখা যাচ্ছে ওইখান থেকে আমি কমপ্লিট করে আবার আমি ফার্মে আসি, এসে হয়তো আমি 2 থেকে 3 ঘন্টা এখানে ডিসকাশন করি। তারপর হয়তো ইন্ডিভিজুয়াল টিম মেম্বারের কাজগুলোকে আমি অ্যাসাইন করে দিই। তারপর আমি সেগুলো হয়তো রাত্রে আবার অবজার্ভ করি, কোড রিভিউ দেওয়া বা কোনো ইনস্ট্রাকশন থাকা। আর বেসিক্যালি আমি হচ্ছে সবকিছু ডিজিটালি মেনটেন করি, যেটা ইন্টারনেট বেসড। আমি আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছি যে সবাই মানে হয়তো ভাবতে পারে যে যেহেতু উনি টিচিং প্রফেশনে আছেন, পাশাপাশি আবার দুইটা প্রতিষ্ঠানকে স্মুথলি রান করছেন, সেক্ষেত্রে সেটা কিভাবে সে টাইমটা মেনটেন করে, আমি এই অর্থে আমি আপনাকে কোশ্চেনটা করেছি। ধন্যবাদ, জি আপনি অ্যান্সার করতে পারেন। জি আহ, আমাদের হচ্ছে যে ইউনিভার্সিটির টাইম যেটা আছে আমি ডেডিকেটেড সেখানে টাইম দেওয়ার পরে বেসিক্যালি আমি এখানে আসার চেষ্টা করি। হয়তো কোনো কোনো দিন সময় মতো আসতেও পারি না, আসার পরে হয়তো আমি এখানে 2 থেকে 3 ঘন্টা আমাকে সময় দিতে হয়। ফর এক্সাম্পল আমি যদি 7টায় আসতাম, আগের নিয়মের কথা বলতেছি, 7টায় যদি আসতাম তো আমি 11টা পর্যন্ত আমার ফার্মে সময় দিতাম। তা 7টার সময় আসলে আমি 1 ঘন্টা মিটিং টাইম রাখতাম আমার এমপ্লয়ীদের সাথে, যারা এখানে স্টাফ আছে এমপ্লয়ি আছে তাদের সাথে আমি একটা নাস্তা মানে একটা সেশন রাখতাম, প্লাস
তাদের সাথে ডিসকাশন করতাম। তো 1 ঘন্টার একটা সেশনে দেখা যাচ্ছে আজকে সারাদিনে তাদের যে টাস্কটা অ্যাসাইন করা ছিল সেটা আমরা হচ্ছে রিভিউ করতাম। কারো যদি কোনো কনস্ট্রেন্ট থাকতো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করতাম। প্যারালালি আমি হয়তো ওই সময় হয়তো কাজটাকে অ্যাসাইন করে না দিতে পারলেও এখানে অফিসে বসে আমি মোটামুটি সবগুলো কাজ আমি অনলাইনে অ্যাসাইন করে দিলাম। এর জন্য হয়তো অনেকগুলো টুলস আমরা মেনটেন করি, সেগুলো যারা সফটওয়্যার ফার্ম মেনটেন করে তারা অনেক টুলস ইউজ করে। তো সেভাবে টুলস ইউজ করে আসলে কাজগুলো মেনটেন করা হয়। আর সফটওয়্যার ফার্মে আসলে কাজটা এরকম না যে আসলে একেবারে সামনাসামনি থেকেই অবজার্ভ করার দরকার আছে বলে আমি মনে করি। এটা আসলে আমি বাসায় বসে অবজার্ভ করতে পারি যে আসলে কোন কাজটা কোন লেভেলে যাচ্ছে, কোন পর্যন্ত হইলো, কার কতটুকু কাজ প্রোগ্রেস হলো, এটা করা সম্ভব। সফটওয়্যার ফার্মটা আসলে মেনটেন করা খুব একটা কঠিন হয়নি। তবে শপস্টিক যেটা ই কমার্স সাইট আমি একটা বিজনেস রান করার চিন্তা ভাবনা করছি, যেটা এটা আসলে একটু সো মাচ হিউজ বা কমপ্লেক্স কাজ বলা যায়। এবং এর জন্য আমি অলরেডি 11 জন ডেডিকেটেড আমি নিয়োগ দিছি, নতুন 11 জনকে। তার ভিতরে কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য 3 জন আছেন, আর সেলস টিমে আছেন আরো 7 জন, আর টেকনিক্যাল সাইটে আপনার আরো 1 জনকে আমি ডেডিকেটেডলি এখানে অ্যাসাইন করছি। আর আমার টোটাল ফার্মটা তো সাপোর্ট দিচ্ছে। ধন্যবাদ রিয়াজ মাহমুদ। আমরা অ্যাপিস্টিক এবং শপস্টিক সম্পর্কে আরো কিছু মানে জানার ইচ্ছা নিয়ে পরে আসব। আমি তার আগে খালিদ হোসেনের কাছে একটু জানতে চাই যে খালিদ, তুমি যখন তোমার স্টার্টআপ শুরু করো ভেনকিউব দিয়ে, এখন সেইখান থেকে এখন পর্যন্ত এটার প্রোগ্রেস কতটুকু হয়েছে, এবং তুমি যদি একটু তুলনামূলক ভাবে আমাদেরকে দেখাও যে তখন ইনিশিয়ালি যখন শুরু করেছিলে তখনকার অবস্থা এখনকার অবস্থা, এই দুটার ভিতর পার্থক্য করলে তুমি কি বুঝতে পারছো যে তোমার ডেভেলপমেন্ট কতটুকু এবং তুমি তোমার কোথায় ল্যাকিংস আছে, এই বিষয়ে যদি একটু জানাতে। থ্যাংক ইউ স্যার কোশ্চেনের জন্য। আসলে আমি যখন শুরু করছিলাম তখন খুবই ছোট পরিসরে, আসলে একটা প্রতিষ্ঠান শুরু করার সময় অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। আসলে আমি অত বেশি ইনভেস্টমেন্টে যাই নাই, যেহেতু একটা রিস্কের বিষয়। তো প্রথম দিকে অল্প ইনভেস্টমেন্টে আমি ছোট একটা টিম নিয়ে শুরু করছিলাম। সেখান থেকে প্রথমে 4 জন নিয়ে শুরু করছিলাম আমি। সেখান থেকে এখন আল্লাহর রহমতে টোটাল একটা 11 থেকে 12 জনের টিম হয়ে গেছে। তার ভিতরে আবার 2টা সেকশন করা আছে, একটা ওয়েব সার্ভিস, যে ওয়েব ভিত্তিক যে সার্ভিসগুলো দেয় সেটা, আর মেইন যে আমার যে বিজনেসটা আছে সেটা আছে নিশ সাইট বা বিভিন্ন অ্যাফিলিয়েট সাইট ক্রিয়েট করে সেগুলোর মার্কেটিং করে সেগুলো সেল করা বাইরের মার্কেটে। এই বিজনেসটা আমি আসলে এই লাস্ট 1 বছরে যে ইমপ্রুভমেন্টটা হয়েছে সেটা আসলে মানে আমার আশার থেকেও বেশি হয়ে গেছে। তো আরো প্ল্যান করছি যে নেক্সট ইয়ারে আরো বড় কিছু একটা হবে, যদি এই এই ইসে চলে, মানে এই গতিতে যদি চলতে থাকে তাহলে আরো ভালো একটা কিছু হবে আশা করা যায়। ধন্যবাদ খালিদ। জি স্যার। ধন্যবাদ খালিদ। তোমার ভেনকিউবের অগ্রগতি এগিয়ে চলুক এবং তুমিও এগিয়ে চলো তোমার আপন মহিমায়, এবং তোমার ভেনকিউবের জন্য শুভকামনা থাকলো। আমি নিলয়ের কাছে জানতে চাচ্ছি, নিলয়, যে তুমি যখন থেকে শুরু করেছো তখন থেকে অনেক আমাদের নতুন কোনো কিছু শুরু করলে অনেক হ্যাসেল পোহাতে হয়। তারপরে খালিদ যেটা বললো যে একটা ইনভেস্টমেন্টের বড় একটা বিষয় থাকে, যে সে স্টার্ট আপ করার পিছনে একটা বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করতে হয়। সেক্ষেত্রে তুমি এই ইনভেস্টমেন্টটা তুমি কিভাবে পেয়েছো, তারপরে তোমার কি কি হ্যাসেল পোহাতে হয়েছে, তারপরে এইসব হ্যাসেল পোহানোর পরেই তো এখন জামানটেক বিডি, সবাই জামানটেক বিডি কে চেনে কিভাবে, এই বিষয়ে যদি তুমি দর্শকদেরকে একটু জানাতে। আচ্ছা স্যার, প্রথমে আসলে ইনভেস্টমেন্ট যেটা দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান নিতে গেলে তো একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট দরকার হয়। তো এর আগে আমি আসলে টুকটাক মার্কেট প্লেস থেকে কাজ করে আমার একটা সেভিংস ছিল, আর আমার ফ্যামিলি থেকে একটা সাপোর্ট ছিল। যখন খুলনাতে প্রথম অফিস নেই, জাস্ট 3 জন ওয়ার্কার নিয়ে আমার অফিসটা রান করায়। আর তখন স্যার বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়নি, 3 জন ওয়ার্কারের জন্য চেয়ার টেবিল, আর আমার চেয়ার টেবিল আর আনুষঙ্গিক যা দরকার হয় আর কি, ফ্যান, লাইট, ইন্টারনেট কানেকশন, এটা এটা দিয়ে যখন স্যার স্টার্ট করে দেখা যাচ্ছে যে আমার যে ইনভেস্টমেন্ট ছিল 3 মাসে মোটামুটি স্যার আমার সেই টাকাটা উঠে আসে, যেটা আমার ইনভেস্টমেন্ট ছিল। এবং দেখা যাচ্ছে যে মান্থলি একটা ভালো রেভিনিউ আসা শুরু করলো। তারপরে আস্তে 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 যখন দেখতেছি যে না, আমার কাস্টমারের সংখ্যা বাড়তেছে, আমার ক্লায়েন্টের সংখ্যা বাড়তেছে, তখন আমি আমার ওয়ার্কারের সংখ্যাটাও বাড়ানো শুরু করি। কারণ আমি তখন ছিলাম হচ্ছে স্টুডেন্ট ছিলাম আমার সেকেন্ড ইয়ারের। তখন দেখা যাচ্ছে আমার ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, আমাদের রেগুলার ইউনিভার্সিটিতে ক্লাস টেস্ট হচ্ছে, এক্সাম হচ্ছে। তো তখন আর কি আমার
আমি বেশিরভাগই ডিপেন্ড ছিলাম যে হচ্ছে আমার ওয়ার্কারদের উপর, যে তারাই আসলে আমার ক্লায়েন্টের সাথে ডিল করবে, অর্ডার গুলা রিসিভ করবে, সেটা প্রসেসিং করে সেটা ডেলিভারি দিবে। তো যখন স্টার্ট করলাম তখন তিনজন নিয়ে স্টার্ট করলাম। আমার এই জামান টেক বিডির 3 বছর, 2017 লাস্টে শুরু করেছিলাম, এখন 2020। এখন আমার স্যার প্রফেশনাল ওয়ার্কার আছে 12 জন, যারা অফিসিয়ালি আমার সার্ভিস গুলো প্রোভাইড করতেছে। আর খুলনাতে স্যার আমার ফিল্ড মার্কেটিং এর জন্য আমার 10 জন লোক এখন নিয়োগ দেওয়া আছে, যারা ফিল্ডে যায়, কর্পোরেট অফিস গুলো ভিজিট করে, যারা ব্যবসা প্রতিষ্ঠান গুলো আছে সেখানে ভিজিট করে, আমার সার্ভিস গুলো সম্পর্কে ইনফরমেশন দেয়। প্লাস আমার যে পেমেন্ট, আমি বললাম যে স্যার আমি কিন্তু আসলে অনলাইন মার্কেট প্লেস থেকে এখন আসলে সেরকম মানে অর্ডার নেই না, আমার সবই হচ্ছে লোকাল ক্লায়েন্ট। তো তাদের কাছ থেকে অর্ডার গুলো নিয়ে পেমেন্ট গুলো রিসিভ করা। তো সেজন্য স্যার এখন আমার লোকালি যারা ফিল্ডে কাজ করতেছে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে 10 জন আছে। আর আমার প্রফেশনাল টিম বলতে হচ্ছে, আমি স্টার্ট করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিয়ে। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন আমি আমার ক্লায়েন্টের ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দিচ্ছি, একজন ক্লায়েন্টের ওয়েব ডিজাইনিং এর সার্ভিসটা লাগবে, যে ভাই আমি তো আপনাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং এর সেবাটা নিচ্ছি, তো আমার তো একটা ওয়েবসাইট দরকার ছিল। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি খালিদ ভাইয়ের সাথে মাঝে মধ্যে আমার যোগাযোগ করা লেগেছে, খালিদ ভাই আমার এক ক্লায়েন্ট তো অ্যাপ চাচ্ছে, কি করবো ভাই, আপনি একটু করে দিয়েন। আবার দেখা যাচ্ছে ওয়েবসাইটের একটা কাজ, খালিদ ভাই আমার এই হেল্পটা লাগবে। আমি যখন খুলনাতে প্রথম আসি, আমি কিন্তু খালিদ ভাইয়ের ব্যাচমেট প্লাস রুমমেট। আমরা যখন নর্দার্ন আচ্ছা। ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি, আমরা একই সাথে থাকতাম। তো সেখান থেকে খালিদ ভাই মানে খালিদ ভাই যেই পথে হাঁটছে সেটা দেখেই আসলে এই লাইনে আসা। খালিদ ভাই তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ, মানে খালিদ ভাই হ্যাঁ, হেল্প করছে, নাহলে আসলে এত দূর পর্যন্ত আসা সম্ভব হতো না। আমার যখনই যেটা প্রবলেম হচ্ছে এখনো, খালিদ ভাই আমার যেমন আজকে যে প্রোগ্রামে আসছি, খালিদ ভাই একটু হেল্প করেন, কিভাবে কি বলতে হবে বুঝতেছি না। মানে সবকিছুতেই খালিদ ভাইয়ের কাছ থেকে হেল্প চাইছি। খালিদ ভাই হচ্ছে আমাদের সিনিয়র, আমি তাকে সিনিয়র ভাইয়ের মতোই দেখি, প্লাস কলিগ ফ্রেন্ড সবকিছুই। আর জামান টেক বিডি খুলনা বেশি যখন বলা যাচ্ছে স্টার্ট নিলয়। করছি, না ভাই বেশি না, যখন স্যার 3 জন নিয়ে স্টার্ট করছিলাম, এখন মোটামুটি স্যার খুলনাতে ওয়ার্কার আছে 25। আর রিসেন্টলি স্যার 3 মাস মতো যশোর একটা ব্রাঞ্চ করেছি। দেখা যাচ্ছে যে যশোরের দিকে, মানে যশোর হচ্ছে আমার হোম টাউন, দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে এই সেবাটা নিতে চাচ্ছে, কিন্তু সামনাসামনি কথা না বললে আসলে কাজটা করা যাচ্ছে না। দেখা যাচ্ছে বেনাপোলের আমার কিছু ক্লায়েন্ট আছে, তো তারা চাচ্ছে যে সরাসরি অফিসে এসে আমাদের সাথে ডিসকাস করে সেবাগুলো নিবে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আসলে খুলনা যে আমার সাথে মিট করাটা একটু প্রবলেম। যার কারণে স্যার 3 মাস আগে যশোরে একটা ব্রাঞ্চ করা হয়েছে। তো যশোরে স্যার এখন 7 জন মতন ওয়ার্কার আছে, যা আর খুলনাতে 25 জন। তো টোটালি স্যার 33 জন ওয়ার্কার নিয়ে জামান টেক বিডির টিম। ও অ্যামেজিং যে তুমি 3 জন ওয়ার্কার নিয়ে প্রথমে শুরু করেছিলে, সেখান থেকে এখন প্রায় 32-33 জনের মতো ওয়ার্কার তোমার আছে এবং তুমি সেটাকে প্রমোট করে চলেছো। আমি আশা করছি তোমার এই যে খালিদের মাধ্যমে যে অনুপ্রেরণা পেয়েছো, সেটা তোমার দেখা দেখি তোমার যারা জুনিয়র আছে বা তোমাকে যারা ফলো করছে, শুধু জুনিয়র বলে কথা না, আমরা সবার কাছ থেকে শিখতে পারি, ছোট হোক বড় হোক, যে কোনো কারো কাছ থেকে আমরা শিখতে পারি। এই যে অনুপ্রেরণাটা, কোনো কাজ শুরু করতে গেলে প্রথমে অনুপ্রেরণা দরকার, মোটিভেশন দরকার। এই মোটিভেশনটা তুমি যে খালিদের কাছ থেকে পেয়েছো, সেটাই খুব একটা তোমার ইফেক্টিভ হয়েছে। সেটা তুমি 3 জন থেকে এখন 32 জনে পদার্পণ করেছো তোমার ক্লায়েন্ট, সরি, এমপ্লয়ি নাম্বার। আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আমি খালিদের কাছে আরেকটু জানতে চাচ্ছি, খালিদ, যে তুমি যখন সর্বপ্রথম আমাদের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ভিতরে প্রথম স্টার্ট আপ শুরু করলে, তখন কি তোমার মার্কেট নলেজটা ছিল? আমরা সাধারণত আমাদের যে কোনো কাজ করতে হলে সেটার একটা অ্যানালাইসিস করতে হয়, যে কাজটা করব সেটা কতটুকু আমরা ইফেক্টিভ হবে। সাধারণত আমরা যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমাদের একটা কোর্স আছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এই কোর্সে আমরা দেখেছি যে সাধারণত কোনো কিছু করতে গেলে ফিজিবিলিটি স্টাডি করতে হয়। ফিজিবিলিটি স্টাডিটা না করলে তুমি যে প্রতিষ্ঠানই করো না কেন, যে স্টার্ট আপ শুরু করো না কেন, সেটার ক্ষেত্রে একটা হ্যাসেল আসতে পারে। সেটা যদি তুমি প্রপারলি অ্যানালাইসিস করে দেন এগিয়ে যাও, তাহলে দেখা যাচ্ছে যে না, তুমি বুঝতে পারো যে এখানে গেলে প্রফিট আসছে, এখানে গেলে লস হতে পারে ইত্যাদি বুঝতে পারো। তা তোমার ক্ষেত্রে তোমার কি সেই সময় যখন স্টার্ট আপটা শুরু করেছিলে, তখন কি মার্কেটের সম্পর্কে তোমার জ্ঞান ছিল, না তুমি কারো কাছ থেকে এই নলেজটা নিয়েছিলে? আমি আসলে লোকাল মার্কেটে কাজ তো করাই হয় না আমার। তো আমি 2011 সাল থেকে যখন কাজ শুরু করছি, তখন আমার একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে গেছে। আমি ওই ব্যাকআপে আমি আমার বিজনেসটা স্টার্ট করতে পারছি। এই যে আমি এই ক্লায়েন্টগুলো নিয়েই আমার সার্ভিসটা আমি দিতে পারবো,
এবং সাথে আমি লং টার্মে একটা লং রান করতে পারবো, এটা এই জন্য আমি ওই সাহসটা পাইছি তখন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে লোকাল মার্কেট নিয়ে আমি রিসার্চ তেমন একটা করা হয় না, কারণ আমার টার্গেটই লোকাল মার্কেট না, এই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওখানকে একটা সাপোর্ট পেয়েছিলে, সেই সাপোর্ট আর একটা সাহস, যে কোনো কিছু শুরু করতে গেলে সে একটা ইনিশিয়ালি একটা সাপোর্ট দরকার, একটা ধাক্কা দরকার। কেউ যদি পিছন থেকে সেই ধাক্কাটা দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে যে সেটা যত কঠিন কাজই হোক না কেন সেটা করা সম্ভব হয়। এখন আমি এমডি রিয়াজ মাহমুদ স্যারের কাছে একটু জানতে চাই যে আপনার যে অ্যাপিস্টিক এবং শপস্টিক দুইটা প্রতিষ্ঠানই খুব সুন্দরভাবে চলছে। এখন অ্যাপিস্টিকের কার্যক্রমটা এবং শপস্টিকের কার্যক্রম, এই দুইটা কার্যক্রম কিন্তু ভিন্ন, দুইটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে যাচ্ছে। এখন অ্যাপিস্টিক মূলত এখন কি কি কাজ করছে সে বিষয়ে, এবং শপস্টিক মূলত এখন কোন দিকে এগিয়ে যাচ্ছে, যেহেতু একেবারে শপস্টিক রিসেন্টলি শুরু করেছেন, সেক্ষেত্রে যদি আমাদের দর্শকদের এবং যারা দেখছেন সবাইকে একটু জানাবেন। জি, ধন্যবাদ স্যার। অ্যাপিস্টিক আসলে খালি যেটা বললো, আসলে আমাদের দেশের সফটওয়্যার ফার্মের স্কোপটা আসলে যেরকম আমরা বৃহৎ পরিসরে দেখি, তা আমাদের দেশের ক্লায়েন্টের বেসিসে কিন্তু এতটা বৃহৎ পরিসরে এখন আমরা ওইভাবে যেতে পারিনি এখনো পর্যন্ত। কারণ আমরা বাংলাদেশের মানুষ এখনো কিন্তু সফটওয়্যার বিষয়ে এতটা নলেজ এখন আমাদের হয়েছে বলে আমি মনে করি না। বেসিক্যালি যারা যেসব কোম্পানিগুলো বড় কোম্পানি আছে বা ইনস্টিটিউশন আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা এখনো পর্যন্ত বাইরের সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। এটা এটা আমাদের জন্য আসলে একটু, আমি বলবো যে আমাদের জন্য লজ্জাজনক। কারণ আমি যদি একটু বলি যে আমাদের দেশের ভালো ভালো ছাত্ররা যারা হায়ার স্টাডির জন্য বাইরের দেশে যাচ্ছে, তারা হচ্ছে হয়তো সেইখানে যে ভালো কিছু করার পরে কোনো একটা ফার্মে জয়েন করছে বা কোনো একটা কোম্পানিতে জয়েন করার পরে সেখান থেকে প্রোডাক্ট রিলিজ করছে, করার পরে সেই প্রোডাক্টটা আবার আমাদের দেশেই আসছে ঘুরে ফিরে। তাহলে আলটিমেটলি আমাদের দেশের সফটওয়্যার যারা তৈরি করছে, আমাদের সফটওয়্যার গুলো কোয়ালিটি কিন্তু খারাপ না, আসলে আমাদের স্কোপের অভাব। ঠিক এই পরিসরে আসলে আমি যদি বিবেচনা করি, সেই পরিসরে বলতে হয় যে বাংলাদেশ থেকে আমরা কিন্তু সফটওয়্যার ফার্ম, অ্যাজ এ সফটওয়্যার ফার্ম এন্টারপ্রেনার বা যাই বলি না কেন, সেখান থেকে কিন্তু আমাদের ফিডব্যাকটা ভালো আসে না, আমাদের ফিডব্যাকটা ভালো আসে বাইরে থেকে। এর একটাই কারণ, বাইরের দেশ থেকে যদি একটা সফটওয়্যার কেউ তৈরি করতে চায়, সেখানে যে পরিমাণ কস্টিংটা পড়ে তার হয়তো 25 থেকে 30% ভিতরেই আমাদের দেশ থেকে কিন্তু তারা তৈরি করে নিতে পারছে। তাদের প্রায় 70% আপ কিন্তু তাদের রিডিউস হচ্ছে খরচ। হ্যাঁ, তাদের এই খরচটা কিন্তু হয় না। এই জন্য আসলে কি হচ্ছে যে তারা আমাদের দিয়ে কাজ করাচ্ছে, যার কারণে আমরা এখনো ঠিকই আছি। তা আমার প্রথম দিকে আমারও অ্যাপিস্টিক শুরু হয়েছে এইভাবে বাইরের ক্লায়েন্টের উপর কাজ করে, এবং ইভেনচুয়ালি আমরা হচ্ছে কাজ করছি অফশোর হিসেবে। অফশোর বিষয়টা হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ। ফর এক্সাম্পল, একটা ক্লায়েন্টের কাজ আমরা 8 মাস ধরে করছি, তাদের হয়তো একটা বাজেট থাকে যে আমরা আওয়ারলি এত সার্ভিস দিব, এতজন ডেডিকেটেডলি কাজ করবে বা শেয়ার্ড কাজ করবে, তার উপর একটা এস্টিমেট করে আমরা বাজেট তৈরি করতাম, প্রপোজাল দিতাম, তার উপর বেস করে আমরা কাজ করতাম। আবার হয়তো একটা প্রজেক্ট যখন আমরা নিছি, সেই প্রজেক্টের উপর বেস করে তাদেরকে এস্টিমেটেড একটা ডেডিকেটেড এমপ্লয়ি প্লাস হচ্ছে কোন কোন টেকনোলজি ইউজ করবো, কোন কোন ব্যাকগ্রাউন্ডে কতদিন কি লাগবে, সমস্ত কিছু একটা হিসাব করে তাদেরকে প্রপোজাল দেওয়ার পরে তারা হয়তো ওইটাকে নিজের আবার একটু রিভিউ দিয়ে ওইটা একসেপ্ট করতো। তো এইভাবে আসলে আমাদের অ্যাপিস্টিকের শুরু এখনো পর্যন্ত। আর আমরা বেসিক্যালি এখন বাইরের কাজ অল্প কিছু করছি, এবং আমি কিছুদিন যাবত চিন্তা করছি যে আসলে নিজে কিছু করব। অ্যাপিস্টিক পাশাপাশি বাইরের সার্ভিসও দিবই, প্লাস আমার ফার্মে আমি নিজেই এখন ক্লায়েন্ট। বেসিক্যালি আমার ফার্মে আমি নিজে ক্লায়েন্ট এই জন্য বলছি যে অ্যাপিস্টিক থেকে একটা প্রোডাক্ট বের করছি, শপস্টিক। এটা আমারই প্রোডাক্ট, আমি এটাকে কনজিউম করছি, আমি এটাকে নতুনভাবে শুরু করার চেষ্টা করছি। এটা কিন্তু আমারই ফার্মের প্রোডাক্ট, অর্থাৎ আমার ফার্মের আমি একটা ক্লায়েন্ট হয়ে গেলাম। তো এইভাবে চিন্তা করছি যে সামনে আমরা হচ্ছে ঈদের পরে 5 তারিখ থেকে নতুন একটা প্রজেক্ট শুরু করবো অ্যাপিস্টিকের আন্ডারে, তার নাম হবে ফুডিস্টিক। নাম শুনে একটু অড লাগতে পারে, আমি অবশ্যই এই প্যাসিজে সবগুলো রাখার চেষ্টা করছি, এবং এইগুলোর জন্য অনেক সময় দিতে হয় আর কি। তা সবার কাছে দোয়া প্রার্থী যে আমি ফুডিস্টিকের কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমরা 2021 জানুয়ারিতে আমাদের লঞ্চ করার ইচ্ছা আছে। আমি আইডিয়াটা এখন বলবো না, এটা যখন বের হবে তখন হয়তো সবাই জানতে পারবে, এবং ইচ্ছা এটা বৃহৎ পরিসরে লঞ্চ করার। এইভাবে আসলে আমি অ্যাপিস্টিক এখনো পর্যন্ত আমাদের চলছে। আর আমরা হচ্ছে বাইরের কাজও টুকটাক প্যারালালি করবো, আমার নিজের কাজও চলবে, এবং সেটা আমি ডিভাইডেড করে দিব, টিম ওয়াইজ আমরা ডিভাইডেড করে দিব, এবং অনেকগুলো প্রজেক্ট হয়তো আমাকে প্যারালালি রান করতে হবে। ধন্যবাদ। যেটা অজানা আছে সেটা অজানাই থাক, যতক্ষণ না পর্যন্ত সেটা প্রকাশ্যে আসছে ততক্ষণ পর্যন্ত অজানা থাক, প্রকাশ্যে আসলে আমরা সবাই জানতে পারবো। আমরা একটু কোশ্চেন নেই, আমাদের অনেকে কোশ্চেন করেছে। রিয়াজ স্যারের কাছে স্পেশালি সৌরভ সেন কোশ্চেন করেছে যে
আমার প্রশ্ন হলো স্যার, কি স্যারের কোম্পানিতে স্টুডেন্ট অবস্থায় যারা ইন্টার্নশিপ করতে চায় তাদের জন্য কি কোনো সুযোগ রেখেছেন, বা এই বিষয়টা কি স্যারের কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে, এই বিষয়ে সৌরভ সেন জানতে চেয়েছেন। সৌরভ সেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কোশ্চেনটা আসলে একটা মূল্যবান একটা কোশ্চেন। বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি লাইফে আমি নিজের কথা যদি বলি, আমি তো ছাত্র ছিলাম। তা আমাদের ইউনিভার্সিটি থেকেও কিন্তু 21 দিনের একটা ইন্টার্নশিপ দেওয়া হয়। আসলে 21 দিন আসলে কিছু শেখা যায় না। আর বাংলাদেশে এখন অনেক জায়গায় আসলে 3 মাস বা 6 মাসের একটা ইন্টার্নশিপ দেওয়া হয়। এটা দিলে যেটা হয় যে আসলে স্টুডেন্ট অনেক কিছু শিখতে পারে এবং প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি লেভেলে যে কাজটা হয় সেখানে তারা একটা এনভায়রনমেন্ট পেয়ে যায়। আর ইন্টার্নশিপে যদি ভালো কোনো ফিডব্যাক দিতেও পারে, সেই কোম্পানিটা হয়তো তাদেরকে এইভাবে অফার করে যে ঠিক আছে, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি জয়েন করবেন। তা আমার ক্ষেত্রে আসলে আমি এখন স্টার্ট আপ পর্যায়ে আছি, আমাদের 9 মাস রানিং প্রায়। তা সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমি সুযোগটা রাখছি। আমি ইভেনচুয়ালি মাঝে কয়েকজনকে ইন্টার্নশিপ করাইছি। তা আমি চেষ্টা করব যে এটা পুরো দমে শুরু করা। এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু না, আমি অবশ্যই এই স্কোপটা রাখবো এবং এটা স্কোপটা রাখলে আমি চাইবো যে আমাদের স্টুডেন্টের জন্য এটা ভালো একটা স্কোপ তৈরি হবে এবং তারা অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই আমি রাখবো আচ্ছা, ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ধন্যবাদ রিয়াজ মাহমুদ স্যারকে, যে এটা অনেক বড় একটা বিষয় যে স্টুডেন্ট অবস্থায় যদি কোনো সফটওয়্যার ফার্মের সাথে কোনো স্টুডেন্ট যদি এঙ্গেজ হতে পারে তাহলে তার প্র্যাকটিক্যাল নলেজটাও বাড়বে, পাশাপাশি তার যে সাবজেক্টিভ বা প্রজেক্ট থাকে সেমিস্টারে সেই কাজগুলো তারা ভালোভাবে করতে পারবে। আমি আশা করি রিয়াজ মাহমুদ স্যারের মতো যারা সফটওয়্যার ফার্মের মালিক আছেন বা সিইও আছেন, যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের এই ছোট্ট একটু সহযোগিতায় আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তাদের প্রত্যেকটা স্টুডেন্ট আরো বেশি কার্যক্ষম হবে এবং তাদের প্র্যাকটিক্যাল নলেজটা আরো বেশি এনরিচ হবে। ধন্যবাদ রিয়াজ মাহমুদ স্যারকে। এবং আমি রবিউজ্জামান নীলার কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। আমাদের এক স্টুডেন্ট পার্থ সরকার কোশ্চেন করেছে যে আমরা সিএসসি তে পড়ে আহ আহ, আমরা কোন কোন পথে যেতে পারি আর সিএসসি পড়ে কিভাবে এগোতে পারি, এই বিষয়ে যদি তুমি একটু জানাতে। নিলয়। আচ্ছা, এখন স্যার আসলে কে কোন পথে যাবে সেটা কিন্তু স্যার আসলে তার নিজেকে চুজ করতে হবে যে আমার আসলে কোন কাজটা ভালো লাগে। সিএসসি তো আসলে একদম ছোট একটা জায়গা না যে আমি বলে দিলাম যে তুমি এই পথে যাও। এখানে স্যার অনেকগুলো সেক্টর আছে। এখন আমি আসলে যে কোয়েশ্চেনটা করেছে আহ তাকে বলবো পার্থ। যে আগে পার্থ। আপনাকে, হ্যাঁ পার্থ, আপনাকে জানতে হবে যে আসলে আপনার কোন কাজটা ভালো লাগে। আপনার যদি প্রোগ্রামিংটা ভালো লাগে, আপনার যদি কোডিং ভালো লাগে, তাহলে আপনি সেদিকে যান। যদি আপনার মনে হয় যে না আসলে কোডিং আমার দ্বারা হবে না, এটা আমার খুবই অপছন্দের, তাহলে আপনাকে নেটওয়ার্কিং এর দিকে যেতে হবে। যেমন আমি আসলে, যেমন রিয়া স্যার বললো যে স্যার প্রথম যখন সে ফার্স্ট ইয়ার ছিল যে কোডিং নিয়ে আসলে খুবই প্রবলেম হতো, এই প্রবলেমটা আমরাও ফেস করেছি। এবং পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে কোডিং জিনিসটা আমার দ্বারা হবে না, ওই বসে বসে টাইপ করতে করতে দেখা যাচ্ছে মাথায় হ্যাং হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত, এর জন্য কিন্তু আমি কিন্তু কোডিং বাদ দিয়ে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এর দিকে চলে আসছি। এখন আপনি আসলে কোন দিকে যাবেন এটা আপনাকেই চুজ করতে হবে। আমরা গাইডলাইন দিতে পারি যে হ্যাঁ আমি আসলে এদিকে যেতে চাচ্ছি, তো আমরা কিভাবে আগাবো সেদিকে আমাদের সাপোর্ট দেন, আমরা সেটা বলে দিতে পারি, কিন্তু কোন দিকে যাবেন সেটা আপনাকেই চুজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ নিলয়। আমি আশা করছি পার্থ তুমি যে কোশ্চেন করেছিলে তোমার অ্যান্সারটা পেয়ে গেছো। আসলে বিষয়টা হচ্ছে আমাদের ভালো লাগার একটা বিষয়, আমি কোন দিকে ইন্টারেস্ট ফিল করি, আমার যেদিকে উইকনেস আছে, আমি যেটার প্রতি আগ্রহ বেশি ফিল করব, আমাকে সেই দিকেই যেতে হবে। তুমি যদি কোডিং এর প্রতি আগ্রহী হও তাহলে দেখবা যে কোডিংটা তোমার এমনি ভালো লাগে, তোমাকে সবসময় কোডিং করতে ভালো লাগবে। পাশাপাশি কোডিং বাদে যে আর কোনো সেক্টর নাই এমন না, সিএসসি তে পড়ে অনেক সেক্টর আছে, অনেক ব্রাঞ্চ আছে, সেখানে যাওয়া যায়। তুমি যদি খেয়াল করে থাকো আমাদের দ্বিতীয় ওয়েবিনার আমরা করেছিলাম আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যানারে, যে জব অপরচুনিটি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডে, তুমি এই ওয়েবিনারটা দেখলে তুমি জানতে পারবা যে কোথায় কোথায় তোমার সেক্টর আছে। ধন্যবাদ। আমি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের বেসিসের ডিরেক্টর উনি আমাদের লাইভে চলে এসেছেন, আমরা তাকে সংযুক্ত করছি। আমরা পরবর্তীতে কোশ্চেন আনসারিং সেশন আমরা পরে নিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশাদ কবির, ম্যানেজিং ডিরেক্টর ডিম 71 বাংলাদেশ লিমিটেড এবং ডিরেক্টর বেসিস। আমরা এতক্ষণ অধীর আগ্রহে বসেছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের, আজকের ওয়েবিনারের মুখ্য আলোচক কখন আসবেন। আমরা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি
জনাব রাশাদ কবিরকে। ধন্যবাদ সৌম্য, তোমাকেও ধন্যবাদ। তুমি করে বললাম কারণ তুমি আমার ধন্যবাদ। বিভিন্ন জায়গায় চলে আসছে। এনিওয়ে, আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, আমাদের যে প্রধান অতিথি আজকে যাকে আমরা মেনশন করেছি বেসিসের ডিরেক্টর যিনি রাশাদ কবির, ওনার সাথে আমার একটু ব্যক্তিগত পরিচয় দিয়ে রাখি। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার খুব ক্লোজ এক বন্ধু, সেই হিসেবে আমি তাকে ইনভাইট করেছিলাম। আমার ইনভাইটেশনে সাড়া দিয়ে আজ আমাদের আজকের ওয়েবিনারে সংযুক্ত হয়েছেন, সেজন্য ব্যক্তিগতভাবে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, জনাব রাশাদ কবির, ধন্যবাদ সৌম্য। ধন্যবাদ। আমরা সম্প্রতি দেখেছি 15 জুলাই যে বেসিস জাপান ডেস্ক নামে একটি ডেস্ক চালু হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে যত আইসিটি উদ্যোক্তা আছে তাদের সমন্বয়ে বেসিস জাপান ডেস্কটা গঠিত হয়েছে, এবং এটা সাধারণত আইসিটি খাতের উন্নয়নে, আইসিটি খাতের আয় বৃদ্ধি করতে বা বেশি ভূমিকা রাখবে। এখন এই ক্ষেত্রে বেসিসের ভূমিকাটা কতটুকু, সে বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। এই জাপান ডেস্কটা আমরা শুরু করেছিলাম, উদ্বোধন করা হয়েছিল এটা গত 28 জুন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্টর বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, উনি আমাদের জাপান ডেস্ক উদ্বোধন করেছিলেন। এবং এই জাপান ডেস্কটা কিন্তু বেসিসেরই একটা ইনিশিয়েটিভ। তো বেসিসে অনেকগুলো ইনিশিয়েটিভ আছে। আপনি জানেন যে আমরা অনেক সরকারের সাথে পলিসি নেগোসিয়েশন করি, আমরা আমাদের কোম্পানিগুলোর বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আমরা হেল্প করি। তো জাপান ডেস্কটা বেসিসেরই তার একটা ইনিশিয়েটিভ নেওয়া এবং আমাদের কোম্পানিগুলোর ব্যবসা বৃদ্ধি করার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া। তো এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আমাদের বলতে পারেন যে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি বা বেসিসের অনেক কোম্পানি আছে যারা কিন্তু জাপান মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছিল, এবং আমরা যেটা ফিল করি যে জাপান হতে পারে আগামী দিনে আমাদের জন্য খুবই পটেনশিয়াল, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো 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 সৌম্য, আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, নেটওয়ার্কের ওকে। প্রবলেম তো ছিল একটু। ওকে, যেটা বলছিলাম যে আমরা ফিল করি যে জাপান বাংলাদেশের জন্য খুব পটেনশিয়াল একটা মার্কেট, এবং আমাদের কোম্পানিগুলো জাপান মার্কেটে অনেকদিন ধরেই কিন্তু ব্যবসা করছে। তো আমরা যেটা ফিল করছি এই ব্যবসার পরিধিটাকে আরো কিভাবে বাড়ানো যায়, এবং কিভাবে জাপানের যে কোম্পানিগুলো আছে তাদেরকে আমরা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটা ওয়ান স্টপ সাপোর্ট দিতে পারি আমাদের কোম্পানিগুলোর সাথে, লোকাল কোম্পানিগুলোর সাথে ম্যাচ মেকিং এর ক্ষেত্রে, এবং বিটুবি ম্যাচ মেকিং এর ক্ষেত্রে, নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলোর ক্ষেত্রে। সেই জন্যই কিন্তু কিরকম একটা জাপান ডেস্কের যে ইনিশিয়েটিভটা সেটা আসলে নিয়ে আসা হয়েছে। তো যদি খুব সংক্ষেপে বলি বা এক লাইনে বলি, এটা মেন উদ্দেশ্যটা কি? এটা মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে আইটি কোম্পানিগুলো আছে সেই আইটি কোম্পানিগুলোর সাথে জাপানিজ যে আইটি কোম্পানিগুলো আছে সেইগুলো ম্যাচ মেকিং এর সহায়তা করা, এটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। এবং এইগুলোর সাথে সাবসিডিয়ারি ভাবে আরো অনেক কিছু চলে আসে যেটা কার্যপরিধির মধ্যে, যেমন আমাদের কোম্পানিগুলো ব্র্যান্ডিং করা জাপান মার্কেটে, বা ওইখানকার নতুন নতুন অপরচুনিটি গুলো খোঁজা, এই সবকিছুই আমরা আসলে করবো এই জাপান ডেস্কের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ। জাপান ডেস্কের কার্যক্রম সম্পর্কে আমরা জানলাম। এখন নতুন অনেক সফটওয়্যার ফার্ম হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঢাকার ভিতরে যে সফটওয়্যার ফার্ম গুলো থাকে সেগুলো সাধারণত বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে বেসিসের কাছ থেকে। আর যারা ঢাকার বাইরে, যারা রিমোট অঞ্চলে আছে, তারা দেখা যাচ্ছে যে অতটা সুযোগ সুবিধা পায় না। এখন এই বিষয়ে বেসিসের কি কোনো স্পেশাল কোনো উদ্যোগ আছে যে যতগুলো সফটওয়্যার ফার্ম আছে তাদেরকে একসাথে কোলাবোরেটলি কাজ করানো? সৌম্য, আমি একটু দ্বিমত পোষণ করছি যে এইখানে আসলে যে সুবিধা যে পাচ্ছে না তা না, সুবিধা সবাই আমরা সমানভাবে পাচ্ছে। কিন্তু আপনি যদি একটু পরিসংখ্যানটা দেখেন, বাংলাদেশে এখন আমরা বলি প্রায় 1500 মতো সফটওয়্যার কোম্পানি আছে পুরো বাংলাদেশ মিলে। তার মধ্যে আপনি দেখেন যে 1400-রও বেশি কোম্পানি কিন্তু তারা শুধুমাত্র ঢাকাতে অবস্থান করছে, ঢাকাতেই আছে। 100 কোম্পানি হয়তো ঢাকার বাইরে অন্যান্য জেলাতে আছে, চট্টগ্রামে বেশ কিছু আছে, খুলনাতে আছে, রাজশাহীতে আছে, যশোরে কিছু আছে, এরকম বেশ কিছু কোম্পানি কিন্তু আছে। তো স্বাভাবিকভাবে যেটা হয়, যেহেতু সংখ্যাগরিষ্ঠ কোম্পানি ঢাকা বেসড,
সেজন্য তারা একটু কমিউনিকেশন সুবিধাটা বা আসলে যে নেটওয়ার্কিং সুবিধাটা, সেই সুবিধাটা কিন্তু কি স্বাভাবিকভাবে চলে আসে। কিন্তু অবশ্যই। এপার্ট ফ্রম দ্যাট আমরা যেটা বেসিস থেকে এবার উদ্যোগ নিয়েছি গত 2 বছরে, আমাদের কারেন্ট যে বোর্ডটা আছে সেটি হচ্ছে ঢাকার বাইরেও আমরা আমাদের কার্যক্রমটাকে ছড়াই দিব, এবং আমাদের যে আইসিটি ইন্ডাস্ট্রি আছে এটা যেন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না থাকে, ঢাকার বাইরেও যেন থাকে, সেরকম একটা উদ্যোগ আমরা নিব। এবং আপনি জেনে খুশি হবেন, ইতিমধ্যেও কিন্তু চট্টগ্রাম থেকে প্রায় 20 থেকে 25টা কোম্পানি তারা কিন্তু আমাদের বেসিসে মেম্বার হয়েছে। খুলনা থেকে হয়েছে, খুলনার কিন্তু 7-8টা কোম্পানি আছে যারা আমাদের বেসিসের মেম্বার, এবং বেশ ভালো ভালো কোম্পানি আছে, তারাও কিন্তু আমাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। যশোরের থেকে আছে, যশোর আইটি সফটওয়্যার টেকনোলজি পার্কে যেটা যে সফটওয়্যার কোম্পানি গুলো আছে তারাও আমাদের বেসিসে মেম্বার হচ্ছে। রাজশাহী থেকে হয়েছে। তো আমরা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আমরা ছড়িয়ে দিচ্ছি। কুষ্টিয়াতে আছে, টাঙ্গাইলে আছে, অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু আমাদের মেম্বার আছে। এখন আপনি জানেন যেহেতু আমাদের যে সাপোর্টটা বা বেসিসের সাপোর্টটা এখন সবকিছু অনলাইন বেসড মানে হয়ে গেছে, এবং আমরা এটাকে আরো বেশি ডিজিটালাইজ করার চেষ্টা করছি। তো সবাই আসলে সমান সুযোগ সুবিধাকেই যেন পাই আমাদের সব মেম্বাররা, সেটাকে আমরা আসলে ইনশিওর করছি। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। আমরা দেখেছি যে বিগত প্রায় 10-15 বছর আগে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, তাহলে বেসিসের যে কার্যক্রম ছিল আগে তার থেকে অনেকটা সম্প্রসারিত হয়েছে এখন। আগে যতটা ছিল তার থেকে এখন বেশি ডিসেন্ট্রালাইজড হয়েছে। আমি সেজন্য ধন্যবাদ জানাই বর্তমানের বেসিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের সুদক্ষ পরিচালনায়, ইনক্লুডিং ইউ রাশাদ কবির, আপনাদের সুদক্ষ পরিচালনায় এই বা সারা বাংলাদেশে যত সফটওয়্যার ফার্ম আছে তাদেরকে আপনারা খুব সুন্দরভাবে দেখভাল করছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা হয়েছে তাদের ক্ষেত্রে, যারা নতুন সফটওয়্যার ফার্ম দিয়েছে, এখন তারা বেসিসের মেম্বারশিপটা কিভাবে পেতে পারে? দেখা যাচ্ছে অনেকেই জানে না যে বেসিসের মেম্বারশিপটা কিভাবে পেতে হয়, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন আপনি। এটা বেসিসে মেম্বারশিপ পাওয়াটা খুবই সিম্পল। আমাদের ওয়েবসাইটে বেসিস যে ওয়েবসাইট আছে সে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। তো ওইখানে সবকিছু দিক নির্দেশনা বা গাইডলাইন সবকিছু দিয়ে দেওয়া আছে। তো প্রসেসটা খুবই সিম্পল। আপনি অনলাইনে যাবেন, অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, এবং আরো কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট সেখানে দরকার হবে, লাইক কোম্পানি ট্রেড লাইসেন্স, কোম্পানি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, অর্থাৎ লিগাল যে পেপার গুলো আছে সেগুলো সাবমিট করা দরকার হবে। আর দুজন মেম্বার কোম্পানি রেফারেন্স লাগবে। এইটা নিয়ে আপনি যদি অনলাইনে সাবমিশন করেন এবং আমাদের কাছে যদি আপনি কুরিয়ার করে পাঠিয়ে দেন, হার্ড কপিটা পাঠিয়ে দেন, তাহলে আমরা একটা প্রসেস আছে, প্রসেসটা কমপ্লিট করে আমরা মেম্বারশিপটা দিয়ে দিব। সো ইনফ্যাক্ট ওইখানে একটা হেল্প ডেস্ক নাম্বারও দেওয়া আছে আমাদের বেসিস ওয়েবসাইটে। কোনো দরকার হলে সেই নাম্বারেও যদি সরাসরি ভাবে যোগাযোগ করা হয়, তাহলে তারা সব রকম ভাবে আপনাদেরকে সেটা সহায়তা করবে যারা আসলে মেম্বারশিপটা নিতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনি যেভাবে বললেন, আমি চাইবো যারা এই লাইভ সেশনটি দেখছে, যারা নতুন উদ্যোক্তা হয়েছে বাট এখনো বেসিসের মেম্বারশিপ গ্রহণ করেনি, তারা যদি ইচ্ছা পোষণ করে যে বেসিসে মেম্বারশিপ নেওয়া দরকার, কারণ বেসিসে মেম্বারশিপ নিলে অনেক সুযোগ সুবিধার আওতায় তারা পড়বে এবং সেইভাবে আমি তারা নিজের। হ্যাঁ, অবশ্যই। আমি একটু অ্যাড করি, এটা যে শুধুমাত্র সুযোগ সুবিধার জন্যই যে এখন বেসিসে মেম্বারশিপটা নেওয়া দরকার শুধু তাই না। সরকার কিন্তু গত বছর সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু একটি পরিপত্র জারি করেছে, এবং সেখানে কিন্তু কমপ্লিটলি ভাবে নির্দেশনা দিয়ে দেওয়া আছে যে বাংলাদেশে সফটওয়্যার ব্যবসা করতে হলে বেসিসে সদস্য থাকা বাধ্যতামূলক। এটা তারা সরকার একটা গেজেট জারি করে দিয়েছে। আপনি যদি কোনো সরকারি কাজ করতে চান তাহলে কিন্তু বেসিসে মেম্বারশিপ ছাড়া আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি বাইরে কাজ করতে চান, এখন অনেক ব্যাংক আছে তারা যখন রেমিটেন্স আপনি যখন বাংলাদেশে নিয়ে আসবেন তখন কিন্তু ওই বেসিসের যে মেম্বারশিপটা আছে কিনা সেই মেম্বারশিপটা কিন্তু তারা চায়, অনেক ব্যাংকই চায়। না হলে কিন্তু আপনারা জানেন যে আমাদের আইটি ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে 2024 সাল পর্যন্ত আমাদের কিন্তু কোনো ইনকাম ট্যাক্স নাই। তো এইটাকে এনশিওরিটি করার জন্য ব্যাংকগুলো কিন্তু এই জিনিসটা চায় যে আপনার বেসিসে মেম্বারশিপ আছে কিনা। তো বেসিসে মেম্বারশিপ যখন থাকে তখন সবাই আসলে বুঝতে পারে এই কোম্পানিটা একটা লেজিটিমেট আইটি কোম্পানি, এবং এটা আপনার ইনকাম ট্যাক্স আওতামুক্ত। এবং আপনি আরো অনেক সুবিধা পাবেন, লাইক হচ্ছে আপনার কোম্পানি ব্র্যান্ডিং হবে, আপনার কোম্পানি আপনার গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি, এগুলো সবকিছুই বাড়বে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে বিশেষ করে আমি এই বিষয়গুলো জানতাম না। আমি জানলাম এবং যারা অলরেডি এখন ভিউজ করছে এই লাইভ সেশনটা তারাও হয়তো জেনেছে। আমি আরেকটা বিষয় একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি যখন স্টার্ট আপ শুরু করেন, ড্রিম 71 দিয়ে স্টার্ট আপ শুরু করেন এবং আপনার ফার্ম যখন রান করেন, তখনকার থেকে এখন পর্যন্ত, এখন তো আপনি ড্রিম 71 এর ম্যানেজিং ডিরেক্টর, পাশাপাশি বেসিসের ডিরেক্টর। এখন এই দুইটাকে একসাথে আপনি কিভাবে দেখেন এবং নতুন যারা উদ্যোক্তা আছে
তাদের জন্য আপনার বিশেষ পরামর্শ কি, তারা কিভাবে এগোতে পারে? না, ধন্যবাদ। আমি তো আমরা কোম্পানি শুরু করেছিলাম 2014 সালে অক্টোবর মাসে, এবং কোম্পানি যখন শুরু করেছিলাম তখন আমরা আসলে যেটা হয় প্রথম 1-2 বছর আসলে অনেক স্ট্রাগেল, কোন দিকে কোম্পানি যাবে, কোম্পানি টিকবে কিনা, আম, সেরকম একটা টেনশন সবসময় কাজ করতো। বাট আল্লাহর অশেষ রহমতে আমরা শেষ পর্যন্ত সার্ভাইভ করে গেছি এবং ভালো মতো সার্ভাইভ করেছি। এখন খুব ভালো একটা অবস্থা নিয়ে আমরা বলতে পারি যে আছি। এটা অবশ্যই আল্লাহর অশেষ রহমত ছাড়া সম্ভব ছিল না। তো এখন আমরা যেমন 11 দেশে আমাদের সফটওয়্যার এক্সপোর্ট করছি, এবং এটা বাংলাদেশ থেকে হাইয়েস্ট নাম্বার অফ কান্ট্রিতে, এবং সরকারের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমরা এখন অনেকগুলো কাজ করছি। তো যে জিনিসটা আমি বলবো নতুন উদ্যোক্তাদের সাথে, সেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে প্যাশনটা খুব আসলে ইম্পর্টেন্ট। যে কোনো কাজের সময় অনেক বাধা আসবে, অনেক অনেক প্রতিবন্ধকতা আসবে। মাঝে মাঝে এমন মনে হবে যে আসলে সবকিছু বন্ধ করে দিই, সবকিছু শাটডাউন করে দিই। এরকম কিন্তু আমারও অনেক সময় হয়েছে, আমারও এটা অনেক সময় ফিল হয়েছে। তো তারপরে যদি আসলে ওই অধ্যবসায়টা নিয়ে যদি আসলে টিকে থাকা যায়, বা আসলে ধৈর্য ধরে পরিশ্রমটা যদি করে দেওয়া যায়, আল্লাহ কোনো না কোনো সময় আসলে মুখ ফিরে তাকাবে। আমি এটা আসলে বিশ্বাস করি। আর বেসিসের যে এক্স্যাক্টলি ব্যাপারটি আপনি। বললেন, আমি আর হ্যাঁ, বেসিসের যে ব্যাপারটি বললেন, আমি বেসিসে হ্যাঁ, বলছিলেন কিছু সময়। না, আপনি বলেন, আমি সমস্যা নেই, আমি পরে বলছি। বেসিসে যে ব্যাপারটি বলছিলেন, বেসিসের আমি বিষয়ে সব। বেসিসে হ্যাঁ, হ্যাঁ, আমি বেসিস থেকে কাজ করছি 2000 ইনফ্যাক্ট 16 সাল থেকে কাজ করছি। এবং একটা বলে রাখা ভালো যে এইটা কিন্তু কমপ্লিটলি একটা ভলান্টিয়ারি জব। এখান থেকে কিন্তু আসলে কোনো রকম ফিনান্সিয়াল বেনিফিট বা কোনো মনিটারি বেনিফিট কোনো কিছু পাই না। ইনফ্যাক্ট একটা পয়সাও পাই না। সো আসলে যা কিছু করতে হয় সবই আসলে বলতে পারেন যে ইন্ডাস্ট্রির জন্য, দেশের জন্য, দেশে আইটি ইন্ডাস্ট্রিকে বিল্ড আপ করার জন্য। এটা আমার কোম্পানি চালানোর পাশাপাশি একটা ভলান্টিয়ারি জব এখানে দিয়ে যাচ্ছি। তো যেটা হচ্ছে, আমি 2016 সাল থেকে কিন্তু ওই বিভিন্ন রকম বেসিসের অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভমেন্ট ছিলাম। সফট এক্সপোতে যখন আমরা বেসিস থেকে একটা প্রতি বছর ফেয়ার করি, সেখানে আমরা মানে আমি ভলান্টিয়ারি অনেক অনেক সেখানে একটা লেবার দিয়েছিলাম, অনেক ইফোর্ট দিয়েছি। সরকারের যখন ডিজিটাল ওয়ার্ল্ড হয় আপনি জানেন প্রতি বছরই। তো ওই সময় যখন হয়েছিল, আমি অনেকগুলো সেখানে সেমিনার আমি অ্যারেঞ্জ করেছিলাম। আমি মিনিস্টার কনফারেন্স যখন হয় তখন আমি মালদ্বীপের যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন, উনি আমার খুব পরিচিত ছিলেন ওই সময়, আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনাকে আমি বাংলাদেশে নিয়ে এসেছিলাম। তো অনেক কিছুই না আমি তখন আসলে ভলেন্টিয়ারি করেছি, এবং বলতে পারেন যে আসলে দেশের জন্য বা আইটি ইন্ডাস্ট্রির জন্য করেছি। কারণ আলটিমেটলি যদি ইন্ডাস্ট্রিতে বড় হয়, আইটি ইন্ডাস্ট্রি যদি বড় হয়, আইটি ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং হয়, তাহলে কিন্তু আসলে সবাই লাভবান হবে। সবাই যখন লাভবান হবে তখন আলটিমেটলি আপনিও লাভবান হবেন। খুব সিম্পল ইকুয়েশন। এরপরে 2000 বলতে পারেন 18 সাল অবশ্যই, থেকে অবশ্যই। আমি বেসিসের দুইটা স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে ছিলাম। একটা হচ্ছে জাপান ফোকাস গ্রুপের চেয়ারম্যান হিসেবে ছিলাম, এবং আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটি কো চেয়ারম্যান হিসেবে ছিলাম। তো যখন আমি আমার টেনিউরের টাইমে, অর্থাৎ আমি যখন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলাম জাপান ফোকাস গ্রুপে, তখন আমি যে জাপান আইটি উইক, যেটা আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে আমরা অংশগ্রহণ করি জাপানে প্রতি বছর মে মাসে, সেইগুলো আমি পরপর 2 বছর আমি লিড দিয়েছিলাম। এই বছরও আমার লিড দেওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি যে কোভিড-19 এর কারণে আমাদের যাওয়া সম্ভবপর হয়নি। তো এরকম ভাবে ভলেন্টারি অনেক অনেক রকম ভাবেই আমি সেখানে ইফোর্টটা দিয়েছি। তো যেহেতু হচ্ছে দীর্ঘদিন ধরে একটা কাজ করছিলাম এবং আসলে একটা লেবার দিচ্ছিলাম, তো বেসিসে বোর্ড মনে করেছিল যে হয়তো আমাকে আরো বেশি বড় দায়িত্ব দেওয়া যায়। এজন্য গত ফেব্রুয়ারি মাসে আমাকে ডিরেক্টর হিসেবে আমাকে কোঅপ্ট করে নিয়েছে। তো এখন ডিরেক্টর হিসেবে আছি, এবং চেষ্টা করছি যে আরো ভালো কিছু করা যায় কিনা দেশে আইসিটি ইন্ডাস্ট্রির জন্য, সেটা নিয়েও করার চেষ্টা করছি। অবশ্যই। আসলে আপনি যেটা বলছিলেন সেই কথাটাই একটু আগে আমাদের সম্মানিত টিচার এমডি রিয়াজ মাহমুদ বলছিলেন, যে যে কোনো কাজের প্রতি প্যাশন থাকলে সেটা যত হ্যাসেল আসুক না কেন, পরবর্তীতে সেটা সাকসেস আসে। আর আপনি যে যত কষ্ট করেছেন, যে ভলেন্টারি ওয়ার্কস গুলো করেছেন, সেটার ফলশ্রুতিতে আজকে আপনি ডিরেক্টর বেসিসের, এটা অনেক বড় সম্মানের বিষয়, এবং অনেক বড় একটা পদ, যেটা আইসিটি খাতকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করছি, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। আর ইয়াং জেনারেশনের জন্য আপনি তো বিশেষ করে একজন আইডল হিসেবে সারা বাংলাদেশে আহ, আহ, ভূমিকা পালন করছেন। যখন দেখেছি Dream71-এ প্রথম গেমস যখন যেটা লঞ্চ হয়, Heroes of 71, তারপরে আমরা দেখেছি না, আরো কিছু। হিরোজ অফ 71 কিন্তু আমাদের না, এটা সবাই আসলে কনফিউজ হয়ে যায়। এটা পোর্টবিজ নামের একটা কোম্পানি আছে, তাদের করা। আসলে 71 তো সবাই আসলে কনফিউজ হয়ে যায়। আসলে এটা পোর্টবিজ নামের একটা কোম্পানি করা, এটা আসলে আমাদের। আচ্ছা, আসলে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছিলাম, তা যেহেতু Dream71-এর না, তাহলে আমরা সে বিষয়ে না যাই। আমাদের সম্মানিত লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমডি রিয়াজ মাহমুদ স্যারের কিছু জানার ছিল আপনার কাছ থেকে। রিয়াজ মাহমুদ স্যার।
স্যার অবশ্য বলে দিচ্ছেন যে আসলে আমার একটা কোশ্চেন ছিল যে ঢাকার বাইরে অন্যান্য যে সফটওয়্যার গুলো এখন গ্রোয়িং পর্যায়ে আছে বা যারা একটু চেষ্টা করছে যে সামনের দিকে যাওয়ার, তাদের ক্ষেত্রে সুবিধাগুলো পাওয়ার কোনো ওয়ে আছে কিনা, বা এটা আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি কিনা। কারণ ঢাকা কেন্দ্রিক আসলে সবকিছু ওই যে অলরেডি বলছেন যে ঢাকা আসলে প্রায় 1400 মতো ফার্ম আছে, যার কারণে তারা মনে হয় যে ডেনসিটি অনুযায়ী হয়তো তারাই বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু আসলে কবির স্যার যেটা বললেন যে অলরেডি তারা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন এবং তারা বাইরে এইগুলোকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন, যেটা শুনে আমার খুব ভালো লাগলো। এবং আমরাও যারা স্টার্ট আপ আছি এবং যারা সামনে স্টার্ট আপ দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারাও চেষ্টা করবেন যে দ্রুত বেসিসের যেন সদস্য হয়ে যায়, কারণ এটা আমাদের গভর্নমেন্ট আছে। আর যার কারণে এটা করলে আমাদের উপকার যেটা হচ্ছে পরিচিতি, সেই পরিচিতিটা হয়তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের মানে বাংলা থ্রু দিয়ে হয়তো ওয়ার্ড নিজেদের মানে আহ, এটা তুলে ধরতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ভালো একটা মিডিয়াম। আমি মনে করি এটা আমিও তো এখনো সদস্য হয়ে পারিনি, সত্যি কথা যেটা, কারণ আমিও হয়তো এই জিনিসটা নিয়ে এতটা ভাবিনি। তবে আমি খুব দ্রুতই চেষ্টা করবো যে মানে যত দ্রুত সদস্য হয়ে যাওয়া যায় আর কি। তা আমার ইউ কোশ্চেন আর মোস্ট এটাই ওয়েলকাম। ছিল যে আমরা আমরা হয়তো খুব ঢাকার বাইরে কিন্তু এখন আপনি বলার পরে জিনিসটা আমার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনার কাছে আমার কোশ্চেন, যে গভর্নমেন্ট প্রজেক্ট রিলেটেড প্রজেক্ট থাকে, সেগুলো বাজেট কিন্তু হিউজ থাকে। মানে আমি জাস্ট অনেস্টলি বলছি, অনেক বাজেট থাকে, প্লাস বাজেট অনুযায়ী হয়তো কাজের ওয়েটটা কিরকম থাকে আমি জানি না। তবে এই ক্ষেত্রে যেটা দেখি যে বেশিরভাগ যেগুলো রিনাউন্ড ফার্ম অলরেডি যারা এস্টাবলিশড, তারাই কিন্তু কাজগুলো মানে পেয়ে থাকেন। তা আমার এই ক্ষেত্রে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আপনারা উচ্চতর পর্যায়ে আছেন, যে যারা কেবল শুরু করছেন বা যাদের শুরু পর্যায়ে আছে, তাদেরকে ছোট ছোট কাজ দিয়ে তাদেরকে সহায়তা করা যায় কিনা। এতে যেটা হবে আমার মনে হয় তারা কিন্তু অনেক ইন্সপায়ার্ড হবে। ছোট কাজ মানে হয়তো স্টার্ট আপ ফার্ম অতটা ক্যাপাবিলিটি থাকে না, কিন্তু তাদেরও যে পটেনশিয়াল নাই এটা আমি কিন্তু অবিশ্বাস করি। যারা একটা স্টার্ট আপ দেওয়ার ক্ষমতা রাখে তাদের ভিতর কিন্তু অনেক মানে জোর থাকে। আপনি যেটা বললেন, অনেক প্যাশন থাকে, অনেক ধৈর্য শক্তি থাকে, অনেক তাদের ডেডিকেশনটা অনেক হাই লেভেলে থাকে, কারণ তার একটাই চিন্তা থাকে আমার সফটওয়্যার ফার্মটাকে আমি ভালো জায়গায় নিয়ে যাবো। এই জন্য তাদের দিন রাত পরিশ্রম করে কিন্তু তারা সেই কাজটা করার চেষ্টা করে। হয়তো ট্রেডিশনাল ফার্ম সেটা নাও করতে পারে, তারা হয়তো এক্সপিরিয়েন্সের বেসিসে কাজ করতে পারে। তা আমার একটা মানে রিকোয়েস্ট আপনাদের কাছে যে যারা ছোট ছোট ফার্ম খুলনা বলেন বা বাংলাদেশের মানে ঢাকার বাইরে যারা স্টার্ট করছে, তাদেরকে আপনারা সহায়তা করে, তারা অনেক অনেক বেশি মাপের পেয়ে থাকে, তাদেরকে মানে আগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট মানে অনুপ্রেরণা যোগাবো। আমি এটা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে আপনারা না যেন এই জিনিসটা আপনি একটু দেখবেন। রিয়াজ ভাই, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত, এবং যে স্টার্ট আপ কোম্পানি গুলো আছে বা নতুন যে কোম্পানি গুলো আছে তাদেরকে আসলে সেরকম ভাবে সুযোগ দেওয়া উচিত। এবং আমরা বেসিস থেকে সেটা বিশ্বাস করি, এবং আমরা আসলে অবশ্যই ডিসেন্ট্রালাইজে বিশ্বাস করি, এবং তার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি জানেন যে সরকারি একটি ইনিশিয়েটিভ আছে, সেটা হচ্ছে আগামী 5 বছরের ভেতরে সরকারি 58টা মিনিস্ট্রি 350 ডিপার্টমেন্টে প্রায় 2600 সার্ভিস অটোমেশন হবে আগামী 5 বছরের ভেতরে। তো সরকারি ক্ষেত্রে কিন্তু বড় একটা মার্কেট এখান থেকে তৈরি হচ্ছে। তো আমরা যেটা আসলে এনশিওর করেছি যে সেটা হচ্ছে যে যখন কোনো কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে বিড করবে, অর্থাৎ 2টা বা 3টা কোম্পানি একটা কনসোর্টিয়াম করে কোনো কাজের জন্য আসলে অ্যাপ্লাই করবে, আপনি জানেন যে সরকারি কাজ সবকিছু টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেই কোম্পানিগুলোকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এটাকে কিন্তু আমরা আসলে এনশিওর করেছি। এবং এই যে প্রক্রুটমেন্ট যেটা আছে, সেই প্রক্রুটমেন্ট যেন সম্পূর্ণভাবে স্বচ্ছতা মেনটেন করা হয় এবং কাজগুলো যেন ইকুয়ালি ভাবে ডিস্ট্রিবিউটেড করা হয়, সেই সেই উদ্যোগটাও কিন্তু আমরা আসলে নিয়েছি। এবং শুধুমাত্র তাই না, এবং সরকারের যে বড় বড় প্রজেক্ট গুলো আছে, লাইক হচ্ছে ইনথি ইমপ্লিমেন্টেশন করা বা ট্রেনিং গুলো করা, সেইখানেও কাজগুলোকে যেন আসলে মেম্বার কোম্পানি গুলোর ভেতরে ভাগ করে দেওয়া আছে, অনেকগুলো কোম্পানি যেন সেখানে বেনিফিটেড হয়। সেই উদ্যোগটাও কিন্তু আমরা বেসিস থেকে নিয়েছি, এবং এটা নিয়ে সরকারের সাথে আমাদের দর কষাকষি চলছে, এবং আশা করছি খুব ভালো একটা রেজাল্ট হয়তো আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রিয়াজ মাহমুদ এবং রাশেদ কবির দুজনকেই। আমি রাশেদ কবিরের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের স্ক্রিনে যে দুজন আছে আমাদের গেস্টের ভিতরে, রবিজ্জামান নীলা এবং খালিদ হোসেন, এই দুজন কিন্তু আমাদের স্টুডেন্ট। তারা এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেনি, গ্রাজুয়েশন কমপ্লিট না করেই তারা কিন্তু স্টার্ট আপ দিয়েছে। এখন ওয়াও, স্টার্ট আপ খুবই ইন্সপায়ারিং। খুবই ইন্সপায়ারিং এবং খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আমাদের স্টুডেন্ট আরো অনেকেই আছে যারা স্টার্ট আপ দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে একসাথে ইনভাইট করতে পারি নাই। এখন এই যে নতুন যারা স্টার্ট আপ দিয়েছে তাদের উদ্দেশ্যে এবং তারা কিভাবে কাজটা এগিয়ে নিতে পারে সেই হিসেবে যদি আপনি তাদেরকে একটু অ্যাডভাইস করতেন যে এই এই না, এই বিষয়গুলো ফলো করলে ভালো হতে পারে।
ইত্যাদি এই বিষয়ে যদি আপনি একটু জানান। না, সৌম্য, আপনি ঠিকই বলেছেন যে যে স্টার্টআপ গুলো কিন্তু অবশ্যই আমাদের বলবো যে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি গুলো ব্যাকবোন। কারণ এই কোম্পানি গুলো কিন্তু একসময় আজকে হয়তো 5 জনে কাজ করছে, একটা সময় হয়তো 100 জন, একটা সময় হয়তো 1000 জন এমপ্লয়ের একটা কোম্পানি হবে, 1000 পিপল একটা কোম্পানি হবে। আমরা আসলে সেই আশাই করি। তো যে জিনিসটা হচ্ছে, আমরা যখন আসলে একটা কোম্পানি শুরু করেছিলাম 2014 সাল বা 15 সালের সময় বা এরও আগে, যারা আসলে কোম্পানি তৈরি করেছিল, তখনকার যে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম ছিল, সেই তুলনায় কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে। এখন সুবিধা কিন্তু আপনি জানেন যে অনেক বেশি পাওয়া যায়। এখন সরকারি বিভিন্ন রকম আপনার ইনিশিয়েটিভ আছে, ভেঞ্চার ক্যাপিটাল যে ফার্ম গুলো আছে তারা কিন্তু এগিয়ে আসছে, দেশের মধ্যে না, দেশের বাইরে থেকেও আসছে। দেশের মধ্যে আপনি দেখেন জিপি এক্সেলারেটর, গ্রামীণ ফোন, তারা কিন্তু এগিয়ে আসছে। রবি এগিয়ে এসেছে, ওরা কিন্তু কার ভেঞ্চার নামে একটা কোম্পানি করে করেছে, আপনার ভেঞ্চার ক্যাপিটাল মডেলে একটা আপনার কাজ করছে, কোম্পানিগুলোকে আপনার হেল্প করছে। আইপিডিসি এগিয়ে এসেছে। আপনার প্রাইভেট সেক্টরে আপনার এসবিকে ভেঞ্চার আছে, যেটা সোনিয়া আপার করা। আরো এরকম কিন্তু অনেকগুলো আছে, প্রায় 10 থেকে 12টা আমি হয়তো নাম বলতে পারবো, যারা আসলে স্টার্টআপ গুলোকে সহায়তা করার জন্য কিন্তু এখন কাজ করছে। এবং আরেকটা যে পজিটিভ সাইনটা আছে, আমরা যখন আসলে ব্যবসা শুরু করেছিলাম, বা আমাদের চাইতে যারা সিনিয়র আছে 10-12 বছর আগে ব্যবসা শুরু করেছিল, তারা কিন্তু একটা সময় আমরা ফেস করেছি, আমাদের সফটওয়্যারের যে ভ্যালুয়েশন আছে বা আমরা যে কিছু একটা করছি, এইটাই কিন্তু মার্কেটে মানুষজন আসলে বিশ্বাস করতো না বা মূল্য দিত না। কিন্তু এখন যেটা হচ্ছে, মানুষজন কিন্তু এখন আইটি সম্বন্ধে সচেতন, মার্কেটটা কিন্তু এখন রেডি। সেটা খুবই একটা পজিটিভ পয়েন্ট, খুবই একটা প্লাস পয়েন্ট, মার্কেট রেডিনেসটা, যেটা আমরা কিন্তু পাইনি, এখনকার প্রজন্মরা পাচ্ছে। তো ইট ইজ দ্য বেস্ট টাইম এই জিনিসটাকে আসলে ইউটিলাইজ করার জন্য। তো স্টার্টআপদের সাথে আমার উদ্দেশ্য থাকবে, স্টার্টআপদের যারা নতুন করে মার্কেটে আসছেন বা নতুন করে ব্যবসা করার প্ল্যান করছেন, কয়েকটা বিষয় আসলে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, আপনার কম্পিটিটর কারা, কম্পিটিটর থেকে আপনি আসলে কি কি আপনি ডিফারেন্স আপনি সেখানে ক্রিয়েট করছেন, রাইট? লাইক হচ্ছে, আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসেন, তো প্রোডাক্টে নিশ্চয়ই আপনার কোনো কম্পিটিটর আছে, সেই কম্পিটিটরের চাইতে আপনার কি কি ডিফারেন্সিয়েশন আছে, যে জন্য মানুষজন আপনার প্রোডাক্টটাকে ইউজ করবে। আপনি যদি কোনো সার্ভিস নিয়ে আসেন, সার্ভিসের ক্ষেত্রে আপনি কি ডিফারেন্সিয়েশনটা নিয়ে আসছেন বা কি ইউনিকনেসটা নিয়ে আসছেন, যার জন্য অন্যান্য কাস্টমাররা বা আপনার ক্লায়েন্টরা আপনার কম্পিটিটরের সার্ভিস কে বাদ দিয়ে আপনার কাছে আসবে। এই জিনিসগুলোকে আপনারা খুব ডিফাইন করেন। এবং আমাদের স্টার্টআপ গুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা যে জিনিসটাকে ফোকাস করা দরকার, আপনারা আগে রেভিনিউ জেনারেট করেন। হ্যাঁ, মাসে 100 টাকা হোক, বাট রেভিনিউ জেনারেট করেন। কারণ এইটা খুব আসলে ইম্পর্টেন্ট। একটা সময় কিন্তু আমরা দেখেছিলাম যে ওই আপনার অনেক অনেক বেশি নিত, বিনিয়োগ নিত আপনার ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর কাছ থেকে, তারপরে সেই ইকুইটিটা শেয়ার করে সেল করে দিত। এখন কিন্তু সেই জিনিসটা আসলে নাই। এখন কিন্তু আসলে যখন কেউ যখন আপনার কোম্পানিতে বিনিয়োগ করবে বা ইনভেস্ট করবে, সে কিন্তু মাস্ট দেখে যাবে যে কোম্পানিটার রেভিনিউ আর্নিং কেমন হচ্ছে বা কোম্পানিটা একটা সময় প্রফিটে যাবে কিনা। এই জিনিসটা কিন্তু খুব বেশি আসলে ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে, আমি একটু আগে যে জিনিসটা বলেছি, সেই জিনিসটা আমি আবারও বলবো, স্টার্টআপ গুলোর ক্ষেত্রে কিন্তু আপনার বাধাটা অনেক বেশি আসে। আপনার অনেক রকম অবস্থাকেল আসবে, অনেক বাধা আসবে, কিন্তু এই বাধাগুলোকে কিন্তু আপনার ধৈর্য সহকারে আপনাকে ওভারকাম করতে হবে। এইটার কিন্তু আসলে কোনো বিকল্প নাই। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু আপনি যদি আসলে ধৈর্য সহকারে এগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারেন, ইনশাল্লাহ আপনার স্টার্টআপ একসময় দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ রাশাদ কবির। আমি রবিউজ্জামান নীলা এবং খালিদ হোসেন তোমাদের কে বলতে চাচ্ছি যে শুধু তোমরা বলে কথা না, আমরা সাধারণত এই বেসিস যারা ডিরেক্টর আছেন, যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, আমরা এই লেভেলের মানুষদেরকে সহজে পাই না, এবং তাদের কাছ থেকে যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি সেটা অবশ্যই একটা খুবই ইনফরমেটিভ, এবং এভাবে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের যে স্টার্টআপ আছে সেটা অনেক এগিয়ে যাবে। এখন তোমরা নতুন উদ্যোক্তা হিসেবে তোমাদের যদি কিছু জানার থাকে, তোমরা রাশেদ কবির স্যারের কাছে তোমরা জানতে পারো। ধন্যবাদ সৌম্য স্যার। রাশেদ কবির স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে বেসিসে আসলে তারাই মেম্বার হচ্ছে যারা বেসিক্যালি সফটওয়্যার নিয়ে কাজ করে। তো আমি জামান টেক হিসেবে জানতে চাই, জামান টেক ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা নিয়ে খুলনাতে 3 বছর ধরে কাজ করতেছে। তো আমরা কিভাবে বেসিসে থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবো, বা বেসিসে কি আমাদের মেম্বারশিপ নেওয়ার কোনো অবশ্যই আছে। বেসিস যে শুধুমাত্র সফটওয়্যার নিয়ে কাজ করে সেটা না। হ্যাঁ, একটা সময় ছিল শুধুমাত্র সফটওয়্যার নিয়ে কিন্তু বেসিস কাজ করতো, কারণ তখন কিন্তু সফটওয়্যার ছাড়া আর কোনো বলতে পারেন যে ইন্ডাস্ট্রি তখন কিন্তু মার্কেটে আসেনি বা সেগমেন্ট তৈরি হয়নি।
বাট সময়ের সাথে সাথে কিন্তু এখন বেসিস ই কমার্স নিয়ে কাজ করে, বেসিস ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, বেসিস ফিনটেক নিয়ে কাজ করে, বেসিস আইটিএস সার্ভিস নিয়ে কাজ করে, লাইক হচ্ছে যারা ইমেজ প্রসেসিং, গ্রাফিক ডিজাইন এইগুলো নিয়ে কাজ করছে, তাদেরকে নিয়েও কিন্তু বেসিস এখন কাজ করছে। এবং প্রত্যেকটার জন্য কিন্তু বেসিসের একটি স্ট্যান্ডিং কমিটিও আছে। লাইক হচ্ছে আপনি যে ডিজিটাল মার্কেটিং এর কথাটা বললেন, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু বেসিসের একটি স্পেশাল স্ট্যান্ডিং কমিটি আছে, এবং সেইখানে কিন্তু যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে বেসিসের যে মেম্বাররা, তাদেরকে নিয়ে সেই স্ট্যান্ডিং কমিটিতে তৈরি করা। তো ডেফিনেটলি আপনি যেটা বললেন যে সহায়তা পাবেন কিনা, অবশ্যই আপনি সহায়তা পাবেন, এবং খুব ভালো মতো সহায়তা পাবেন। কারণ এখন বেসিস শুধুমাত্র সফটওয়্যার নিয়ে কাজ করে না, আদার্স যে আইটিএস সার্ভিস অর্থাৎ আইটি ইনেবল যে সার্ভিস গুলো আছে, ডিজিটাল মার্কেটিং, মোবাইল অ্যাপস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ইনফ্যাক্ট ট্রেনিং, আইটি ট্রেনিং, সবকিছু নিয়ে কিন্তু বেসিস এখন কাজ করছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ নিলয়, ধন্যবাদ জনাব রাশেদ কবিরকে। খালিদ, তোমার যদি কিছু জানার থাকে খুব সংক্ষেপে ওনার কাছে একটু জানো, আর আমরা বেশিক্ষণ দেরি করবো না। আমার একটা রাশেদ স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল যে এটা কি বাধ্যতামূলক যে বেসিসের মেম্বারশিপ নিতেই হবে প্রত্যেকটা সফটওয়্যার ফার্মের জন্য বাংলাদেশ? এটা সরকারের একটা আইন করে দিয়েছে, একটা গেজেট জারি করে দিয়েছে। এটি আপনি বেসিসের ওয়েবসাইটটা গেলেও আপনি সেই গেজেটটা পাবেন, বা আপনি গুগলে যদি কেউ সার্চ দিয়ে দেখেন সেখানে আপনি পাবেন। এটি সরকার বাধ্যতামূলক করে দিয়েছে। বাংলাদেশে সফটওয়্যার ব্যবসা করতে হলে বেসিসের সদস্য থাকা বাধ্যতামূলক। আর সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো যদি আমি দেখতে যাই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে? সবই পাবেন সেখানে, সবই দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদ কবির এবং খালিদ হোসেন দুজনকে। আমরা অনুষ্ঠানের লাইভ ওয়েবিনারের একেবারে শেষ পর্যায়ে, আমরা যাওয়ার আগে লাস্ট আরেকটি বিষয় জানতে চাই আমাদের প্রধান অতিথি জনাব রাশেদ কবিরের কাছে, যে আমাদের এখন আমরা করোনাকালীন সময়ে আছি, একটা খুব ক্রিটিক্যাল সময়ের ভিতর দিয়ে পার হচ্ছি, সবকিছুই থমকে গেছে। সেই মুহূর্তে আমাদের আইসিটি সেক্টরটা এটা কি থমকে আছে, না এটা ডিজিটালি কাজ করে যাচ্ছে? আরেকটা বিষয়, যে আমাদের দেশে তথ্য প্রযুক্তির নীতি কতটা টেকসই বলে আপনারা মনে করছেন? প্রথম প্রশ্ন থেকে যদি আসি, যে করোনাকালীন সময়ে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি থেমে আছে কিনা, থেমেছিল একটা সময় যখন মার্চ এপ্রিলে লকডাউন শুরু হয়েছিল। বাট এখন জানেন যে এখন সবকিছুই গত 1 মাস 2 মাস হলো মুভ করছে। তো এখন আমাদের মেম্বার কোম্পানিগুলোর অবস্থা আসলে তখন খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। বাট আল্লাহর রহমতে এখন সবাই আসলে রিকভার করছে, ব্যবসাটাও রানিং হওয়া শুরু করেছে। তো আমি বলবো যে এখন ওভারকাম হচ্ছে। এবং ওই টাইমে আসলে আমরাও চেষ্টা করেছি আমাদের মেম্বার কোম্পানিগুলোকে যতটা সম্ভব লোন ফ্যাসিলিটি দিয়ে সুবিধা করে দেওয়া যায়। সরকার থেকেও আমরা বেশ কিছু সুবিধা আমরা আনতে সক্ষম হয়েছি আমাদের মেম্বার কোম্পানিগুলোর জন্য, একটা সার্ভাইভাল করার জন্য, সার্ভাইভাল পিরিয়ডের জন্য। তো সেটা ছিল। এখন বেশ ভালো মতো ব্যবসাটা আগাচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে লকডাউনে আমাদের একটু বলতে পারেন যে একটা সুবিধা হয়েছে। কি সুবিধা? এটা হচ্ছে মানুষজন একটা সচেতন হয়েছে যে আইটি আসলে কতটা বেশি প্রয়োজন। তো এটা শুধুমাত্র আসলে বাংলাদেশের ভেতরে না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে হয়তো আমরা একটা চেঞ্জ দেখতে পারবো। কারণ মানুষ এখন বুঝতে পারছে যে অটোমেশনটা অনেক বেশি প্রয়োজন। যদি আফটার কোভিড-19 সিচুয়েশনের পরেও কিন্তু এইটার ডিমান্ড অনেক বাড়বে। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে মানুষজন আগে কি করতো? মানুষজন আগে আমরা থিয়েটারে যে মুভি দেখতাম। বাট এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা বাংলাদেশে বঙ্গ এই টাইপের কিন্তু আসলে যে ডিজিটাল ওয়েব প্ল্যাটফর্ম গুলো আছে, এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম, এইগুলো চাহিদা অনেক বাড়বে। কন্টেন্টের চাহিদা বাড়বে, ভালো কন্টেন্টের চাহিদা বাড়বে, ভালো কন্টেন্ট, ভালো মুভি, ভালো গেমিং, এইগুলো চাহিদা আসলে বাড়বে। আমরা আগে যেটা করতাম, আমরা সবসময় আমরা কিন্তু ফিজিক্যালি যে আমরা কেনাকাটা করতাম, কিন্তু লকডাউনের কারণে যেটা হয়েছে আমরা কিন্তু আসলে ই কমার্সের দিকে অনেকটা ঝুঁকে গেছি। আমি আমার বাসার কথা বলি, আমার বাসায় কিন্তু কখনোই আসলে অনলাইন শপ থেকে কোনো কিছু কেনা হতো না। বাট লকডাউনে দেখেছি চাল ডাল থেকে শুরু করে অনেক টুকিটাকি জিনিসও কিন্তু অনলাইন বা ই কমার্স থেকে কেনা হচ্ছে। তো একটা প্র্যাকটিস কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। তো এটা আসলে একটা পজিটিভ সাইন। আবার ই লার্নিং, আপনি দেখেন যে ইউনিভার্সিটি গুলোকে এখন ই লার্নিং এর দিকে চলে যাচ্ছে, ডিসটেন্স লার্নিং এর দিকে চলে যাচ্ছে, টেলিমেডিসিন কিন্তু শুরু হয়েছে। তো আরো কিন্তু আসবে এইগুলো। অনেক সময় আগে দেখা যেত কি আমরা কিন্তু খুব ঢাকার একজন ভালো ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিব, সেটা ঢাকায় যে তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া, সেখানে যাওয়া থাকা কিন্তু বড় একটা খরচের ব্যাপার ছিল। বাট এখন যে টেলিমেডিসিন যেটা আসলো, এখন কিন্তু দেখবেন যে খুলনা বা যশোর বা চিটাগাং থেকে একজন কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে ঢাকার কোনো ডাক্তারের কাছ থেকে সে সেবাটা নিচ্ছে, কনসালটেন্সিটা নিচ্ছে। হ্যাঁ, ফিজিক্যালি কিছু রিপোর্ট টিপোর্ট সেগুলো তো ল্যাবে টেস্ট করা, সেগুলো ডিফারেন্ট ইস্যু, বা ছোটখাটো কনসালটেন্সি সেগুলোকে তো নেওয়াই যাবে।
এইটা কিন্তু আসবে, আপনি দেখবেন যে আগামী 1-2 বছরে কিন্তু ভালো ভালো হসপিটাল গুলো কিন্তু টেলিমেডিসিন সুবিধাটা নিয়ে আসবে। তো এরকম অনেক চেঞ্জ কিন্তু আমরা সামনের দিকে দেখতে পারবো। তো এই কাজগুলো করবে কারা? এই কাজগুলো কিন্তু আপনার আইটি কোম্পানি গুলোই করবে, সফটওয়্যার কোম্পানি গুলো করবে, তাই না? তো এটা বড় বাজার কিন্তু আমাদের এখানে তৈরি হতে যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে এই বছরটা হয়তো আমাদের আইটি কোম্পানি গুলো খারাপ গেছে, হয়তো যাবে আরো 6 মাস যেটা আছে এই বছরে, সেই হয়তো খারাপ যাবে, কিন্তু আমি বিশ্বাস করি যে 2021 সাল থেকে কিন্তু একটা ভালো জাম্প করবে। আমাদের ফুল কোম্পানিগুলোর রেভিনিউটা বাড়বে, তাদের কাজের পরিধি বাড়বে, সেলটা বাড়বে, এটা আমি বিশ্বাস করি। আর যে দ্বিতীয় যে প্রশ্নটি করলেন যে আমাদের তথ্য প্রযুক্তি আইন এটা আসলে আমাদের মার্কেট স্ট্যান্ডার্ড কিনা বা আসলে সময় উপযোগী কিনা, আম, আমি বলবো যে এটা সময় উপযোগী। কারণ কিন্তু আপনি জানেন যে যেকোনো আইন তো আসলে কন্টিনিউয়াসলি ভাবে চেঞ্জ হয়, যুগের সাথে সাথে আসলে পরিবর্তন করতে হয়। তো এখন আমাদের যে সুবিধাটা আছে, আমরা কিন্তু আসলে সবাই মিলে যখন আমরা কোনো আসলে বলতে পারেন যে নতুন কোনো নীতি তৈরি করি তথ্য প্রযুক্তি বেলা, আমাদের কিন্তু একটা সুবিধা আছে আমাদের, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রির নাই। সেটা হচ্ছে আমরা কিন্তু সরকার কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে মতামতটাকে অনেক বেশি ইম্পর্টেন্সটা দেয়, যেটা আমরা অন্য সেক্টরের ক্ষেত্রে দেখি নাই। তো সেটা হচ্ছে আমরা সরকারের সাথে মিলেমিশে কিন্তু যখন যে আইনটা প্রয়োজন, যখন যে নীতিটা করা প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা সরকারের সাথে বসছি, কোথা কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, সবই আমরা সরকারকে বোঝাচ্ছি, এবং পাবলিক একসাথে মিলেই কিন্তু আসলে পলিসি গুলো তৈরি করা হচ্ছে। তো আমি বলবো যে এটা যথেষ্ট সময় উপযোগী আছে, এবং সময়ের সাথে সাথে আসলে আরো আপডেট করা হবে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সবকিছুই এখন ডিস্টেন্স লার্নিং এ চলে গেছে, এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটি ভয়েসটা কি খাতে। আমি কি একটু কম শুনছি, নাকি সবাই একটু কম শুনছেন? ভয়েস একটু অল্প শোনা যাচ্ছে। অল্প শোনা যাচ্ছে, এখন কি বেশি শোনা যাচ্ছে? হয়তো এখন কি আমারই প্রবলেম ক্লিয়ার? হচ্ছে। এনিওয়ে, আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি যে এই মুহূর্তে আমরা টেকনোলজির সাথে বেশি ইনভলভমেন্টটা বেশি বেড়েছে, বিশেষ করে এই কোভিড-19 সিচুয়েশনে। সবাই এখন ই লার্নিং, ডিস্টেন্স লার্নিং সবকিছুই এখন আমরা দেখছি। এবং পাশাপাশি আপনি যেটা বললেন অদূর ভবিষ্যতে আমরা অনলাইন শপিং করব, এখন এটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমরা চাই এই ধারাবাহিকতা বজায় থাকুক এবং আইসিটি খাত উন্নয়ন হোক। যখন আইসিটি খাত উন্নয়ন হবে, আইসিটি আয় যত বাড়বে, বাংলাদেশ তত এগিয়ে যাবে। এবং সর্বশেষ আমি বেশি বিশেষ কথা বাড়াবো না, আমাদের অনেক কমেন্টস ছিল, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি সকল কমেন্টস গুলো নিতে পারলাম না, দুঃখিত এর জন্য। আমি রাশাদ কবিরের কাছে লাস্টলি জানতে চাই যে এজ এ আমার বন্ধু হিসেবে, নট এ ডিরেক্টর অফ বেসিস, যে আমরা যে সেশনটি আয়োজন করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের স্টুডেন্টের জন্য রাশাদ কবিরের মূল্যায়ন কি এবং তার উপদেশমূলক কি আছে কথা? যদি আমি প্রস্তুতি ভুল না করে থাকি, আমি সাউন্ড খুব অল্প শুনছি, যদি আমি প্রস্তুতি ভুল না করে থাকি, সেটি হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির স্টুডেন্টের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কিনা, ইয়েস রাইট? ইয়েস, এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ অবশ্যই। কারণ হচ্ছে যারা আপনারা যারা আসলে পড়াশোনা করছেন এখন, যারা তরুণ প্রজন্ম আছেন, তারাই কিন্তু আমাদের আসলে জাতির ভবিষ্যৎ। তো একটা সময় আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা সবাই আসলে একসাথে পড়াশোনা করেছি, এখন হয়তো একটা বয়স হয়ে গেছে, মাথা চুল পাকা শুরু করেছে, সবকিছু চুল পড়া শুরু করেছে, এখন একটা বলতে পারেন যে এখন মানুষ দেশের জন্য কিছু কাজ করছি, আরো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। তো আপনারা যারা আছেন, আপনারা কিন্তু আসলে দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। তো আসলে বড় হয়ে যে আসলে ব্যবসায় করতে হবে এমন কোনো কথা নেই, চাকরিও করতে হবে, যে এক একজন এক একটা আসলে করবে, কেউ এন্টারপ্রেনার হবে, কেউ হয়তো হায়ার স্টাডির দিকে যাবে, কেউ হয়তো জব হোল্ডার হবে, বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করবে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, যে কাজটাই করুক না কেন, সে কাজটা আসলে সঠিকভাবে করা, ইমানের সাথে করা, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। তো সবাই যদি আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করি, সবাই যদি আমাদের আসলে নীতিতে আমরা আসলে অটল থাকি, তাহলে বলতে পারবো যে আমরা আসলে খুব সুন্দর একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। অসংখ্য ধন্যবাদ এবং মূল্যবান মতামতের জন্য। আসলে আমরা যে কাজই করি না কেন, সৎ থেকে যদি আমরা কাজটা করি, সেটা সফলতা খুব দ্রুতই আমাদের কাছে ধরা দেবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, আমাদের এই সেশনটি উপভোগ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ওয়েবিনারের প্রধান আকর্ষণ জনাব রাশাদ কবির, এবং আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত লেকচারার এমডি রিয়াজ মাহমুদ, এবং উক্ত ডিপার্টমেন্টের দুই স্বনামধন্য স্টুডেন্ট রবিউজ্জামান নিলয় এবং খালিদ হোসেন, যাদের প্রচেষ্টায় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এবং আমি আরো সাধুবাদ জানাই তোমার বিশেষ করে আমার দুজন স্টুডেন্ট রবিউজ্জামান নিলয় এবং খালিদ হোসেন, তোমাদের দেখা দেখি যেন অন্যরাও এগিয়ে আসে এবং স্টার্ট আপ
করে তাদের নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং পাশাপাশি অন্যদের কর্মসংস্থান করার সুযোগ করে দেয়। এবং এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। এবং এই বলে আমি আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।